ডাক্তারের ছেলে ডাক্তার হচ্ছে, ঠিক আছে আমরা মেনে নিচ্ছি, কিন্তু ব্যবসায়ীর ছেলে কেন ব্যবসায়ী হচ্ছে না, বা মেয়ে? যেমন অনেক লোক, আপনার ফর এক্সাম্পল বলছি, অনেক লোকে বলে যে আপনার মিষ্টির দাম তো বেশি কেন। সরকারি সাহায্যটা খুব দরকার। সরকার আমাদের সেইভাবে ব্যবসাতে কোনো মানে আমাদের পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে মানে এগিয়ে আসছে না। ছোট ছোট যে ইয়াং জেনারেশন যে ব্যবসা আসবে তার কোনো মানে একটা যে পথনির্দেশ করা বা একটা ফাইন্যান্স পে, এই সম্বন্ধে কোনো আমাদের পশ্চিমবাংলাতে কিছু নেই, যার জন্য আরো ইয়াং জেনারেশন ফান্ড জোগাড় করতে পারছে না, ব্যবসাতে এগোতে পারছে না। যাদের কাছে ফান্ড নেই কিভাবে করবে, সেই ব্যাপারে যদি একটা মানে সরকারি কোনো সংস্থা তৈরি হয় যেখানে ইয়াং জেনারেশনকে ফান্ডের ব্যবস্থা করবে বা পরিকল্পনা দেবে ব্যবসা করার জন্য, সেটা করলে আমার মনে বেটার জায়গা আবার যায় পশ্চিমবাংলা। নমস্কার, আমি পবিশা চট্টোপাধ্যায়। আপনাদেরকে সবাইকে স্বাগত পবিশাস জ্ঞানে। পবিশাস জ্ঞানে আমি বাঙালি ইউথদেরকে এন্টারপ্রেনিউরশিপ আর বিজনেস রিলেটেড মোটিভেশন দিয়ে থাকি। আজ আপনাদের সাথে মিট করাতে চলেছি বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের ডিরেক্টর মিস্টার গৌতম মল্লিকের সাথে। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। আর ওনার একমাত্র পুত্র মিস্টার ঋষভ মল্লিকের সাথে। নমস্কার স্যার, আপনাকে স্বাগত। এবং আজকে গৌতম বাবুর কাছ থেকে এবং ঋষভ বাবুর কাছ থেকে বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের যে বিজনেস স্টোরি আছে সেটা আমরা শুনে নিলাম। এবার গৌতম বাবু, আপনাকে আমি একটু জিজ্ঞাসা করব, আপনি আমার শ্রোতা বন্ধুদেরকে কাইন্ডলি একটু বলুন যে এই বলরাম মল্লিক রাধারমন মল্লিকের যে বিজনেসের যে স্টোরি সেটা একটু বলবেন, জার্নিটা কিরকম ভাবে শুরু। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার দাদুর বাবা প্রথম বিজনেসটা শুরু করেন, তারপরে আমার দাদু করেন মানে ভবানীপুরে আমাদের একটা দোকান, ছোট দোকান ভাড়া নিয়ে প্রথম ব্যবসা শুরু হয় 1885 সালে, আজ থেকে প্রায় 135 বছর আগে। উনি প্রথম একটা দোকান দিয়ে শুরু করে তারপরে আস্তে আস্তে অনেক কষ্ট করে মানে দোকানটাকে দাঁড় করানোর চেষ্টা করে। ওখানকার যে বিশিষ্ট নামী লোকরা ছিলেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি দিয়েও আসছেন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের বাড়িতে মানে যেহেতু ভবানীপুরের সব আশপাশে, এবং দাদুর হাতে ছড়িয়ে পড়ে মানে দাদুর নাম ছিল গণেশ চন্দ্র মল্লিক। তো ওখানে সব অঞ্চলে মানে ভবানীপুর অঞ্চলে গণেশ মল্লিকের দোকান বলেই জানতো, যে গণেশের দোকান, তখন বলরাম মল্লিক নাম ছিল না। তা এই করে খ্যাতি বাড়ে আস্তে আস্তে। তারপর তো দাদু একা পেরে উঠছিলেন না, ওনার ভাইকে সঙ্গে নেন, ওনার নাম হচ্ছে বলরাম মল্লিক, বলরাম মল্লিক। তো বলরাম মল্লিক উনি সঙ্গে একসঙ্গে ব্যবসার জন্য শুরু করেন এবং ব্যবসা ভালো করে রমরমা হয়। তারপরে অনেকদিন চলার পরে আমাদের যে খুড়তুতো দাদু মানে দাদুর ভাই যিনি বলরাম মল্লিক, ওনার একটি মেয়ে ছিলেন, উনি ক্যান্সারে মারা যান। তো মারা যেতে উনি ব্যবসা থেকে আর ইন্টারেস্টেড হন না, ইন্টারেস্ট হারিয়ে ফেলেন এবং ব্যবসার শেয়ার নিয়ে উনি চলে যান। কিন্তু দাদু প্রথম থেকে ওনার ভাইয়ের নামে ছেলে নামে মানে আমার বাবার নামে আর দোকানের ব্র্যান্ড নেম করেছিলেন, এই জন্য ব্র্যান্ড নেমটা ওইটাই রয়ে গেছে, আমরা চেঞ্জ করিনি। বলরাম মল্লিক রাধারমন মল্লিক মানে আমার বাবার নাম আর আমার খুড়তুতো দাদুর নাম। মানে বলরাম মল্লিক চলে গেছেন, বলরাম মল্লিক চলে গেছেন, ওনাকে আর কেউ নেই পরিবারে। আপনারা হলেন রাধারমন মল্লিকের জেনারেশন। মানে তারপরে তো আমার বাবা খুব ছোট বয়সে, আমরা যখন খুব ছোট মানে আমার দাদা আমার থেকে একটু অনেক বয়সে বড়, তো আমার বাবা খুব ছোট বয়সে মারা যান। হঠাৎ করে মারা যাওয়ার পর আমার দাদা দোকানের এটা ধরেন, হালটা ধরেন, তখন উনিও খুব ছোট, 22 বছর বয়সে, 21 বছর বয়সে। তারপর আস্তে আস্তে উনি দোকানটা চালান। তার কিছুদিন পর আমি যখন একটু বড় হই, আমি দাদার সাথে সাথে দোকানে বেরোতে শুরু করি, দোকান সম্বন্ধে জানতে শুরু করি, তাদেরকে সাহায্য করতে শুরু করি। মানে স্কুলের লেখাপড়া, কলেজের লেখাপড়ার সাথে সাথে আমি ব্যবসাতেও মানে ইনভলভ হয়ে যাই। তারপরে তো কলেজ ছাড়ার পর পুরোপুরি ইনভলভ হয়ে যাই। একসাথেই ছিলাম আমরা, বহুদিন একসাথে ব্যবসা করেছি। করার পরে এখন আমি সেপারেট ভাবে আলাদা করে সেট আপ তৈরি করেছি আলাদা, সেখানে আমার ছেলে, আমার ওয়াইফ, আমার মেয়ে সবাই একসঙ্গে আমরা ব্যবসাটা করি। আচ্ছা, মানে আপনারা ব্র্যান্ড নেমটা কি রেখেছেন? বলরাম মল্লিক। বলরাম মল্লিক আমার দাদু যেটা কি করেছিলেন ওইটাই ব্র্যান্ড নেম আমাদের। মানে আপনার দাদারও ব্র্যান্ড নেম যেটা একই ব্র্যান্ড, একই ব্র্যান্ড। মানে তাতে আপনাদের সুবিধাই হয়, সুবিধাই হয়। মানে আমরা কাস্টমার হিসেবে তো জানি না যে কোন ব্রাঞ্চ কার আর কি। আমরা তো জানি আমরা বলরাম মল্লিকের ভালো, সবথেকে ভালো মিষ্টিটা খাবো আর কি, এবং চেষ্টা করি মোটামুটি একই কোয়ালিটি, একই এতে আমাদের সব রকম মানে যারা মহাজন আছেন বা আমাদের কারিগর আছে, ওখানকার কারিগর আছে সব একই কারিগর, তো ওই এক্সপেরিয়েন্সটা একই রকম, মানে হয়তো 19-20 পার্থক্য হয়, মোটামুটি একই রকম মিষ্টি আমরা সব জায়গায় দিতে পারি। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল যে এই আপনাদের মিষ্টিগুলো এত সুন্দর খেতে, কিন্তু আমরা যদি কোথাও নিয়ে যাই সেই মিষ্টিগুলোর
বেশি দিন থাকে না। এই আসলে কাঁচামাল মানে ছানার মিষ্টির সেলফ লাইফটা খুব কম। ছানার মিষ্টি আমাদের বেশি দিন থাকে না, 2 থেকে 3 দিন। মানে নরম পাকের মিষ্টি যেগুলো সেগুলো ম্যাক্সিমাম মানে শীতকালে তাও 2 থেকে 3 দিন থাকে, গরমকালে তো একদিনের মধ্যে খারাপ হয়ে যায়। আর কড়া পাকের মিষ্টি বা ড্রাই মিষ্টি যেগুলো সেগুলো থাকে, কিন্তু ছানার মিষ্টি এটাই একটা সবচেয়ে বড় প্রবলেম যে সেলফ লাইফ খুব কম। মানে দিনের দিনে খাওয়াটাই সবচেয়ে ভালো, টেস্ট থাকে। ফ্রিজে রেখে খেলেও তার টেস্ট থাকে না। কিন্তু এটা মানে আপনারা কি এটা দিয়ে কোনো কিছু হ্যাঁ, আমার ভাবনা হচ্ছে এখন মানে বিভিন্ন রকম প্রিজারভেটিভ বেরিয়েছে যেগুলো মানে ফুড কর্পোরেশন থেকে মানে পারমিটেড, এই ক্লাস যেটা ফুড প্রিজারভেটিভ, সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করছি। আর এছাড়া আমাদের বিকল্প চিনির ব্যবস্থা করেছি, যেটা আমাদের সুগার ফ্রি চিনি, সেই চিনি দিয়ে কিছু মিষ্টি হচ্ছে যাতে করে সুগার রোগীরা খেতে পারে। এইসব আইডিয়াগুলো নিত্য নতুন আমরা নিয়ে আসছি আর কি। মানে তাতে কি শেলফ লাইফটা বাড়বে? সেলফ লাইফটা বাড়বে। মানে তাতে বিশেষ করে বিদেশের প্রচুর চাহিদা আছে, তারা চায় এখান থেকে কুরিয়ার করে যায়, আর যারা এখান থেকে ঘুরতে আসে বা নিজে বাড়িতে আসে নিয়ে যায় বিদেশে, তাদের জন্য বিশেষ করে আমরা চেষ্টা করছি যে সেলফ লাইফটা অনেক বাড়ানো যায় মিষ্টি। আমরাও তো বাড়িতে রেখে খেতে গেলে বেশি দিন থাকে না, একদম। মানে ফ্রিজে রাখতে হয়। অ্যাকচুয়ালি সত্যি কথা মিষ্টি রোজকার রোজ নিয়ে খাওয়াটাই সবচেয়ে মানে টেস্ট। হ্যাঁ, মানে কিন্তু ছাড়া এখন মিষ্টি যারা বিদেশে যাবে বা কাউকে গিফট দিতে গেলে তখন, বা আমরা এখান থেকে মনে করেন ব্যাঙ্গালোর বা, তার জন্য কড়া পাকের মিষ্টি আমাদের চলছে। কড়া পাকের মিষ্টি আছে, শনপাপড়ি, তারপরে কাজুর মিষ্টি, ক্ষীরের মিষ্টি, এগুলো আমরা সেলফ লাইফ অনেকদিন থাকে, 7-8 দিন 10 দিন থেকে যায়। আচ্ছা আচ্ছা, এটা আমার সত্যি জানার ছিল, মানে এটা সবারই জানার হয়তো যে আমরা কবে সেই মিষ্টি পাবো যেটা আমরা বিদেশেও নিয়ে যেতে পারবো, কাউকে গিফট করতেও পারবো এবং অনেক দিন ধরে চলতে পারবে। তারপরে এখন একটা ভ্যাকুম সিল মেশিন নিয়ে এসছে, সেটা ভ্যাকুম সিল মেশিনে আপনার যে বেক রসগোল্লা হচ্ছে 7 থেকে 10 দিন থাকে। মানে পুরো জাম ফ্রি করে ওটাকে নাইট্রোজেন দিয়ে করা হয়, যেটা অনেকদিন মানে সেলফ লাইফ 7 থেকে 10 দিন বেক রসগোল্লা। আচ্ছা, তাহলে তো এটা ভালো, মানে নিউ জেনারেশন নিউ টেকনোলজি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কাজ করবে এবার নাকি? একদম। বেক রসগোল্লা ভ্যাকুম প্যাকটা পুরো মানে এটা কোনো প্রিজারভেটিভ নেই অ্যাকচুয়ালি, মানে হেলথের জন্য খুব প্রিজারভেটিভ চেষ্টা করি আমরা যতটা পারি অ্যাভয়েড করা, কোনোদিনই প্রিজারভেটিভ দিই না। কিন্তু এ গ্রেড যেগুলো একদম FSSAI সার্টিফাইড যেগুলো, সেটাও কোম্পানি যাচাই করে নেওয়া হয় সেটা। তো ওই প্রিজারভেটিভ গুলো খালি মানে যে বাইরের মাল সেগুলোতে খালি ইউজ করা হয়, যেগুলো সার্টিফাইড, যেগুলো একদম যাচাই করে, যেগুলো ল্যাব টেস্ট করা একদম, তারপরে ইউজ করি। তো আর ভ্যাকুয়াম প্যাকে কোনো প্রিজারভেটিভ নেই। ভ্যাকুয়াম প্যাক হচ্ছে জাস্ট ওই ফয়েলটা, যেটা ওই ফয়েলটাই এমন ভাবে তৈরি করা, এটা চায়না থেকে ইম্পোর্ট করি আমরা। নাইট্রোজেন, তারপরে হচ্ছে যে মেশিনটা আছে, সেই মেশিনটাতে নাইট্রোজেন গ্যাস ভরা আছে, ওটাকে ফয়েলটাতে ঢালি, ওটা ভেতরে যায়, পুরো বেক রসগোল্লাটা সঙ্গে সঙ্গে গরম থেকে বের করি বেক মেশিন থেকে। 250 ডিগ্রি ফ্যারেনহাইটে আমরা ওটাকে বেক করি, 250 ফ্যারেনহাইট না সরি সেলসিয়াস। তো ওটা বেক করে আমরা ভ্যাকুয়াম মেশিনে ঢোকাই, ওটা পুরো প্রেস হয় উইথ দ্য নাইট্রোজেন গ্যাস। তো এটাতে কি হয়, শেলফ লাইফ অটোমেটিক বেড়ে যায়, গরমটা একদম গরম হয় ওটা ভ্যাকুয়াম সিল হয়। তারপরে তার উপর কার্ডবোর্ড দিয়ে ওর উপর কভার দিই, যাতে কি হয় বাইরে লোকে যত লাগেজও নিয়ে যায় তো ওটা বিখরে যায় না বা কিচ্ছু হয় না, মানে একদম ইনট্যাক্ট থাকে। যতক্ষণ আছে সিলটা খুলবে ইট উইল বি ইনট্যাক্ট, ওইটা মেইনলি ফ্লাইট কোনো ছড়াছড়ি কোনো সিনই নেই, যত চাপ দেওয়ার দিতে পারেন কিচ্ছু হবে না। এটা একটা ভালো জিনিস, মানে এটা কিন্তু মানে আমি আমার চ্যানেল বলে জিজ্ঞাসা করছি না স্যার, এটা না আমাদের বাঙালিদের সবারই জিজ্ঞেস যে আমরা এত ভালো ব্র্যান্ডের থেকে যে খাবো বেশি দিন থাকে না, সেই কারণে আমি প্রথমেই এটা জিজ্ঞাসা করে নিলাম আপনার। আচ্ছা গৌতম বাবু, আপনাদের এই ব্র্যান্ড বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক, এটাকে IPO তে যেতে গেলে, লিস্টেড করতে গেলে আর কতটা পথ আপনাদেরকে হাঁটতে হবে? আমাদের তো সেই টার্গেটটা রয়েছে, আমরা মানে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে হয়তো আমরা IPOর দিকে এগোতে যাচ্ছি। তো আমাদের আরো মানে এক্সপ্যান্ড করছি, যেভাবে মানে আমাদের টার্নওভারটাকে এক জায়গায় নিয়ে যেতে হবে, যে সেই জায়গাটা গেলে আমরা চেষ্টা করছি IPOতে যাওয়ার, মানে খুব তাড়াতাড়ি হয়তো 5-6 বছরের মধ্যে আমরা IPOতে চলে যাব। তাহলে আমরা মানে সেনকো গোল্ডের পরে বলরাম মল্লিক আর রাধারমন মল্লিককে দেখতে পাচ্ছি 5-6 বছর পরে, কেন আমরা এক্সপোর্ট ডিভিশনও যাচ্ছি, বাইরের এক্সপোর্টেও। তো এইভাবে আমাদের এই টার্গেটটা আমাদের মানে এসে গেলে, যেটা আমাদের ফুলফিল করতে হবে, সেটা এসে গেলে আমরা IPOর জন্য আমার যে ফর্মালিটিস যেগুলো আমরা পূরণ করতে এখন থেকে আমার ভাবনা চিন্তা চলছে আর। বাহ, দারুণ ব্যাপার এটা তো, মানে আপনাকে আগাম কংগ্রাচুলেশন। IPOতে গেলে আরেকবার সেলিব্রেশন হবে নিশ্চয়ই, একদম দারুণ ব্যাপার। গৌতম বাবুর ব্যস্ততার কারণে উনি এখন একটু আমাদের পডকাস্ট থেকে বিরতি গ্রহণ করলেন, এবং এখন আমরা ইয়ং প্রজন্ম এবং গৌতম বাবুর একমাত্র পুত্র ঋষভ বাবুর সাথে একটু কথা বলে নি, নতুন প্রজন্ম সম্বন্ধে একটু শুনে নি, ফ্যামিলি বিজনেস সম্বন্ধে একটু শুনে নি। ঋষভ বাবু, এখন আপনার সাথে আমরা শুরু করি। নিশ্চয়ই, বলুন।
আচ্ছা ঋষভ বাবু, আপনি যেহেতু দ্য নিউ জেনারেশন ইউথ, আপনি মেয়ার 22 ইয়ার্সে 22 বছর বয়সে আপনি ফ্যামিলি বিজনেস জয়েন করেছেন। তো আজকের দিনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেখানে আনএমপ্লয়মেন্ট ইজ দ্য বিগ প্রবলেম, বেকারত্ব যেটাকে বলছি আমরা, পুরো পুরো ওয়ার্ল্ডেই বেকারত্ব আছে, ওয়েস্ট বেঙ্গলে তো অনেক অনেক বেশি বেকারত্ব। তো আজকের দিনে মিষ্টির ব্যবসাতে কেন সমস্ত ব্যবসাতেই রোবোটিক টেকনোলজি চলে এসেছে। আর তো আপনাদের এই মিষ্টিগুলো তো এখন অনেকভাবে অনেক নতুন রকমের প্রসেস করে তৈরি হচ্ছে, যেটা মেশিন করে দিচ্ছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই আনএমপ্লয়মেন্টকে আপনারা কিভাবে চ্যালেঞ্জ করতে পারেন? প্রথম কথা হচ্ছে যে আমি 20 বছর বয়স থেকে স্টার্ট করেছি, বা মানে 22 না 20। হ্যাঁ, তো আমি কলেজ লাস্ট ইয়ার থাকাকালীন কোভিড এর ছিল লাস্ট ইয়ারটা, তো তখন এসে আমি নিজের ব্যবসাতেই যোগদান করি, অ্যালং উইথ দ্যাট আমি স্টাডি কমপ্লিট করি। তো কারিগরের এখানে তো এখন নতুন করে যে প্রথম কথা আমার বাবা যেটা বললো যে নতুন করে কোনো লোক এখন ট্রেনিং হয়ে আসছে না। মানে ভেবে নিন যে কারিগর যারা আগে কি হতো, যেমন কারিগর ছিল যারা, তাদের ছেলেরাও কারিগরই হতো, কিন্তু এখন মডার্ন ডেতে সেই জিনিসটা আর নেই। এখন লোকের যেমন এখন সোশ্যাল লাইফ হয়ে গেছে, এখন এত সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এত কিছু ফোন টোন এসে গিয়ে লোকের হাতে, এখন লোকে স্কিলস এর দিকে কম কনসেন্ট্রেট করে, যেটা আমি অ্যাসেস করেছি এতদিনে মানে সিচুয়েশনটাকে। আর লোকে ফোকাস করে মোর যে কম টাইমের মধ্যে বেশি টাকা কি করে অর্জন করা যায়, এখন সবাই ওই দিকে ফোকাস করে। তো এখন ওই কারণেও এখন কোনো কারিগরের ছেলেরাও ওরকম তৈরি হয়ে আসছে না। এরকম বলবো না যে একদমও কারিগর নেই, সেটাও নয়, কিন্তু ওই এখন ওই যে যাদের মানে যারা একটু বয়স বেশি বা একটুখানি এক্সপিরিয়েন্স কারিগর, আমাদের যেটা ব্র্যান্ড নেম আছে, তো ওনাদেরকে দিয়ে এখন চালানো হয় কারেন্টলি। আর মেশিনারিজ এর যত কথা, মেশিনারিজ ঠিক আছে, মেশিনারিজ এসছে, মডার্ন মেশিনারিজ সব ঠিক আছে বলে, কিন্তু কারিগরের তো ইম্পর্টেন্সটা কোনোদিনই এলিমিনেট করা যায় না। কারিগর যদি না থাকে তো মেশিনটা যে চালাবে তাকে কি করে ইনস্ট্রাকশন দেয়? পাকটা যদি কারিগর না করে, পাকটাকে তো করতে হবে, তুমি ইনিশিয়াল কিছু তো কারিগরে করতে হবে। অনেক কিছু যেটা মেশিন পারে না, অতটা ইন্টেলিজেন্স এসেছে, কিন্তু কারিগরের হাতে যে করার মাল আর কারিগরের মানে মেশিনে করার মধ্যে তফাৎ আছে সেটার মধ্যে। তো ওই জন্য এখন কারিগরের থেকে মানে চেষ্টা করছি যে আরো মেশিনারিজ নিয়ে আসা, যাতে কাজটা একটুখানি কমে, কিন্তু কারিগর থাকবে, কিন্তু কাজটা একটুখানি কমে, যাতে কম টাইমের মধ্যে প্রোডাকশন লেভেলটা বেড়ে যায়। এক্সপ্যান্ড করার জন্য তো অবভিয়াসলি প্রোডাকশন লেভেলটা বাড়াতে হবে। উইদিন যেই কাজটা 5 ঘন্টা 6 ঘন্টায় হতো, সেটাকে এখন 1 ঘন্টা 2 ঘন্টায় নামিয়ে নিয়ে আসতে হয়। কোনো অর্ডার এলো বা কিছু এলো দোকান থেকে, তখন সেগুলোকেও কেটার করতে হয় অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দ্য কাস্টমার। তো আপনি বললেন যে যেটা 4 ঘন্টা লাগতো কাজ করতে, সেটাকে আপনারা মেশিনের সাহায্যে এবং মানুষের সাহায্যে সেটাকে 2 ঘন্টায় নামিয়ে আনছে। তাহলে এটার মধ্যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ম্যান পাওয়ার, এই দুটোর মধ্যে একটা প্যারালাল ব্যালেন্স করার আপনারা চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। কিন্তু তাই আজকের দিনে আনএমপ্লয়মেন্ট যতখানি রেটে বেশি, সেইখানটাতে দাঁড়িয়ে আজকে কিভাবে সেটাকে দূরীভূত করা যায়? আজকে মিষ্টির ব্যবসাতে আমি বলছি না, কিন্তু যে অন্যান্য কোনো ব্যবসাতে, আপনার ব্যবসাতে এলিমিনেট করার তো দেখুন সবকিছু তো আর আমাদের কন্ট্রোলে নেই। এবার যদি কারু আজকাল ফোন টোন এসে গিয়ে লোকে এখন মানে কি বলবো, এখন অনেক কিছু মানে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হয়, কিন্তু এই বেসিক্যালি যাদের মধ্যে ইচ্ছে আছে তারা ঠিক করে না, যাদের পেটে খিদে আছে যে কিছু করে খাবো, তাদের জন্য আজকাল চলে যাচ্ছে। এরকম না যে লোক আসছে না, আসছে, কিন্তু এবার সেটা খুঁজে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড লোক মানে যে কাজ জানে অলরেডি স্কিল্ড বা সেমি স্কিল্ড এখন আমরা নিই, সেমি স্কিল্ড করে আমরা নিজেদের মতন তৈরি করে নিই। আমাদের যে কোনো লোকই যারা আসে তারা তাদের মতন কেউ কাজ করতে পারে না, কারণ আমরা সেটা অ্যালাউ করি না। ওদেরকে আমাদের হিসেবে কাজ করতে হবে, এটা হচ্ছে ব্যাপার, মানে কোয়ালিটি মেনটেন করার জন্য, প্রোডাক্ট স্ট্যান্ডার্ডাইজেশন থাকার জন্য। এবার একটা প্রবলেম আপনি বলতে পারেন যে আজ অনেকে কাজ শিখে পালিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে অন্য জায়গায়, নিজের ব্যবসা খুলে নিচ্ছে অনেকে, কিন্তু সেটা ভেবে ব্যবসা করলে তার ব্যবসা চলতে পারে না। তো চালিয়ে যেতে হবে। রিস্টার্ট বলে একটা খুব ফেমাস মুভি ছিল, আপনি মনে দেখেছেন কিনা জানি না, 12th ফেল, একটা মুভি আছে, ওখানে তো বারবার বলছে রিস্টার্ট করতে হবে, পড়ে গেলে তো আর হবে না, তো বেকার তাহলে বসে থাকতে হবে, তার কোনো অপশন নেই। সেটা একটা ব্যাপার আছে, রিস্টার্ট করে যেতে হবে। যতবারই কারিগর চলে যায় অনেক নতুন কেউ আসবে, স্টার্ট করবে সেই জায়গাটা। নতুনত্ব যে হেল্পার, যারা কারিগরের হেল্পার, তারাও তো শিখে যাচ্ছে আস্তে আস্তে, তারা তো কোনো স্কিল্ড কেউই প্রথম দিন থেকে সে কাজ শেখেনি। তখন আমরা বাবারা দাদুরা স্টার্ট করেছে, ওরাও অনেকবার ভুল টুল করে অনেকবার
ভুল করেও ঠিক যে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে প্রোডাক্ট কোয়ালিটি বা প্রোডাক্ট ডেভেলপ করেছে একটা। তো এখন সেরকমই ব্যাপার, যাদের মধ্যে ইচ্ছে তারা শিখে নিচ্ছে, যারা নেই তারা শিখতে পারছে না। সবাই একটা হেল্পার হিসেবে এখানে এসেছিল আমাদের সবাই, তারপরে আস্তে আস্তে লোকে সব দেখে 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 করে করে কাজ শিখে নিয়েছে সবাই। মানে স্কিল ম্যান পাওয়ার, এটা একটা স্কিল ম্যান পাওয়ারটা একটা বিশাল একটা মানে 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 কি বলবো, এখন খুব কম পাওয়া যায় যার মধ্যে স্কিলস আছে। যেটা বললাম যে আগেকার দিনে সবাই কারিগরের ছেলে কারিগর হতো, টিচারের ছেলে টিচার হতে হবে, ডক্টরের ছেলে ডক্টর হতে হবে, এরকম ব্যাপারে। এখনকার দিনে এখন ফ্রিডম পেয়েছে লোকে, এখন আমাদের জেনারেশনে কি পেয়েছে, ফ্রিডম পেয়ে লোকে এখন নিজের মতন করে, নিজের লাইন নিজেরা চুজ করে। বা এখনো যদি জিজ্ঞেস করেন এতে এই লাইনে প্রথম কথা একটু ডিউটি আওয়ার্স 365 ডেজ, বিকজ এটা তো কোনো বন্ধ হয় না, এসব পেরিশেবল ফুডের ব্যবসা। তো ওই জন্য অনেকে অত টাইম দিতে চায় না বেসিক্যালি, অতক্ষণ মানে লোকে এখন একটা লিমিটেড অ্যামাউন্ট লিমিটেড পিরিয়ড অফ টাইম কাজ করতে চায়। তো ওই জন্য হতে পারে লোকে এখন আসে না এইসব লাইনে, যেহেতু একটু টাইম আওয়ার্স বেশি। কিন্তু সেটার দিকেও আমরা কাজ করছি, অলরেডি ইজ ওয়ার্কিং। এখন ডিউটি আওয়ার্স আগে যা ছিল এখন কিছুই নেই তার তুলনায়। আমরা এখানে আমাদের স্টাফেদেরকে খাওয়া দাওয়া থাকা তিনটেই দিই, তার সাথে ছুটিও দেওয়া হয়। তো অসুবিধে চেষ্টা করছি যতটা পারি সেটা এলিমিনেট করা, স্টাফদেরকে খুশি রাখা চেষ্টা করা। মানে প্রত্যেক বছরে কিছু না কিছু অকেশন হলে তাদেরকে ভালো কিছু খাওয়ানো দাওয়ানো, অনেক কিছুই থাকে, সেগুলো দিয়ে স্টাফেরা খুশি হয়। ওদের টাইম দিলে স্টাফেদেরকে ওদের প্রবলেমস গুলোকে শোনা, অ্যাড্রেস করা, মোস্ট ইম্পর্টেন্টলি যে কোন কথাটা ওদের শুনতে হবে কোন কথাটা শুনতে হবে না সেটা জানতে হবে। সেটা জেনে ঠিক একটা সলিউশন হতে পারে। অনেকে ভালোর জন্য বলছে দোকানে যাতে ভালো হোক, তাই জন্য সেইগুলোকে অ্যাড্রেস করা উচিত আমার মনে হয়। মানে শেষে আমরা এটাই দেখতে পাচ্ছি যে হিউম্যান রিসোর্স ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। মানে যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যাক, মানুষের গুরুত্বটা কোনোদিনই কমবে না, বিকজ মেশিনটা যে চালাবে সেটা তো মানুষ দরকার একটা। মেশিন তো মিষ্টির মেশিন একটা বেল্টের থ্রু দিয়ে চলে। ফর এক্সাম্পল রসগোল্লার মেশিন, রসগোল্লার যে মেশিনটা আছে যেটা, সেই মেশিনটা তো আপনার রসগোল্লাগুলো কাটছে, কিন্তু মেশিনটা যে চালু করবে, মেশিনটা যে চালাবে, গোছের যে সাইজ হয় সেটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করতে হয়, কোনটা ছোট রসগোল্লা কোনটা বড় রসগোল্লা সেটাকেও তো চালাতে হবে, লোক দরকার। আর রসগোল্লাটা যে কেটে কেটে পড়লো সঙ্গে সঙ্গে গিয়ে তো রকমে ফেলতে হবে। রকম বলতে যেখানে রসটা ফোটাচ্ছে রসগোল্লা, সেটা বিশাল বড় একটা মানে করাতে হয়, সেটাতে অনেক ওজন থাকে, 150-200 কিলোর ওপর ওজন হবে সেটা। একসাথে অতগুলো রসগোল্লা ফুটছে, ওর সামনে তো কন্টিনিউয়াস একটা কারিগরকে দাঁড়িয়ে থাকতে হবে। রসগোল্লাটা যে কেটে কেটে বেরোচ্ছে গোছগুলো, ট্রেটাকে নিয়ে সঙ্গে সঙ্গে দিতে হবে সেটা রকমের যে ভাটিটা আছে সেই ভাটির ওপর সেটা দিতে হবে, সঙ্গে সঙ্গে ফেলতে হবে রসের মধ্যে। এখন তো ওটার রকম ফোটানোরও মেশিন চলে এসছে অটোমেটিক, কিন্তু কে জানে, আমার তো মনে হয় যে অটোমেটিকের থেকেও মানে হাতের যেটা, মানে এখনো জানি না আমি, আই উইল নট কমেন্ট যেটার ব্যাপারে জানি না সেটা ব্যাপারে বলে, বাট আমার মনে হয় যে হাতে করার কাজটা এখনো অনেক ভ্যালু বেশি। আমার মনে হয় যে কারিগরের স্কিল আর কারিগরের হাতের কাজটার ইম্পর্টেন্সটা এখনো গুরুত্ব দিতে হবে কিছুটা হলে, বাট এক্সপ্যান্ড করার জন্য মেশিনারি ইজ ইম্পর্টেন্ট। ঋষভ বাবু, মিষ্টির ব্যবসা তো একটা লাভজনক ব্যবসা, প্রফিটেবল বিজনেস। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকদিন কি চ্যালেঞ্জেস ফেস করেন ব্যবসা করতে, মিষ্টির ব্যবসা? চ্যালেঞ্জ যদি আমি এখন বলতে শুরু করি তো শেষ করতে পারবো না। সে চ্যালেঞ্জ তো সব ব্যবসাতেই আছে, ছোট বড় সব ব্যবসাতেই চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেস তো ফেস করতেই হয়। এখন চ্যালেঞ্জ বলতে গেলে পলিটিক্যাল প্রেশার, ওরকম অনেক কিছু চ্যালেঞ্জেস থাকে মাঝে মাঝে, যে এক্সটার্নাল ফ্যাক্টর যেগুলোকে আমরা বলি। তারপরে ভেবে নিন এবার কোনোদিন এটাও হয় যে পার ডে বাজার হিসেবে যদি দেখতে চাই, পার ডে সব আউটলেট হিসেবে ভেবে নিন বর্ষাকাল আসছে সামনে, যে বর্ষাকালে যে দিনকে বৃষ্টি হচ্ছে দোকানে বাইরে, এগুলো লোকে বেরোচ্ছে না কাস্টমার, সেদিনকে কি হলো, সেলটা ডাউন হয়ে গেল অটোমেটিক। কে আনাবে? হ্যাঁ, মানে সুইগি জোম্যাটো আছে, অনলাইন প্ল্যাটফর্মস আছে, এখন সব হয়ে গেছে, কানেক্টেডও আছি আমরা সেগুলোতে। ডেলিভারি বয়রাও তো মানুষ, ওরাও তো অফ করে দিচ্ছে সব জিনিসগুলো, সেগুলো দেখতে হবে। তো চ্যালেঞ্জেস তো আছে। সেদিনকে সেই যে টাকাটা, সেটা রেভিনিউ যে লস্ট হয়ে গেল, সেটা রিকভার করাটা তো খুব মুশকিল না। একদিনের রেভিনিউটা যে এতগুলো স্টাফ আছে, তাদের খাওয়া দাওয়া থাকা সবটাই যেমন আমি বললাম আমরা দিই, তো সেইগুলো তো মানে কম হবে না কোনোদিন, বাট দ্য রেভিনিউ ইজ গন ফর এভার। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস বর্ষার সময়। তারপরে আপনার চ্যালেঞ্জ বলতে গেলে পলিটিক্যাল, যেমন এক্সটার্নাল থ্রেটস যেগুলো, ওগুলো তো মাঝে মাঝে থাকেই, এদিক ওদিক সব। তারপরে অনেকটা আছে, যেমন কোনো অর্ডারি মাল দিতে যাচ্ছি, তখন ভেবে নিন পুলিশ গাড়ি ধরলো, মানে পেপারস ওকে আছে, বলছে গাড়ি নো এন্ট্রি, সেটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ। মানে এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক চেঞ্জ হচ্ছে, ডিপার্টমেন্ট, ওদেরও ডিপার্টমেন্টে লোক চেঞ্জ হচ্ছে, সেটাও বুঝতে হবে। তাই জন্য আজকে এ ধরছে, কালকে উনি ওনারা ধরছেন, এরকম ব্যাপার।
তো এই চ্যালেঞ্জেস গুলো একটুখানি আছে। তারপরে আরো চ্যালেঞ্জ বলতে গেলে কাস্টমার সাইড দিয়ে যদি বলতে চান চ্যালেঞ্জেস, কাস্টমাররা অনেকে চায় এখন নতুনত্ব মিষ্টি হোক, রোজই ওই মানে ট্র্যাডিশনাল মিষ্টি থাকুক, এটা বলবো না ট্র্যাডিশনাল মিষ্টি, ডেফিনেটলি আমাদের গুড়ের জল ভরার যা বিক্রি আছে সেটা তো কোনো কম্পারিজনই নেই। গুড়ের জল ভরা আপনার যায়ও অনেকটা দূর এখন, তো গুড়ের জল ভরা আছে আপনার এখন কম মিষ্টির মধ্যে অনেক সন্দেশ বেরোচ্ছে, তো কারণ কাস্টমার এখন বেশি মিষ্টি খেতে চায় না, পরিমিত মিষ্টি খেতে ভালোবাসে। তো সেরকম অনেক সন্দেশ আমরা যখন রেডি করেছি কাস্টমারদের জন্য, তাও কাস্টমারদের অনেক কোয়েশ্চেন থাকে, কেন এত টাকা দেবো, এত টাকা মানে 15 টাকার দামের অন্য দোকানে আছে, তোমাদের দোকানে কেন 20 টাকা। তো এবার তখন তাকে বোঝানো হয় যে আমার এটা ব্র্যান্ড নেমটাই আলাদা, আমার মিষ্টির কোয়ালিটি আলাদা। তখন মানে বুঝিয়ে বললে বোঝে, অনেকে বোঝে অনেকে বোঝে না। অনেকের ব্যাপার আছে, এবার কেউ একটা কিছু হলো ঠিক আছে, এবার সেটাকে না বুঝিয়ে চেল্লাতে শুরু করলো দোকানে, সেটাকে তাকে বুঝিয়ে বলা, মানে আমরা কোনোদিন আমাদের সাইড থেকে ঠিক থাকতে হবে। কাস্টমার হতে পারে বিভিন্ন রকমের লোকজন দিনে আসা যাওয়া করবে, কিন্তু আমাদেরকে আমাদের মাথা ঠান্ডা রেখে ব্যবসা করতে, কারণ আমরা ব্যবসা করতে এসেছি সেখানে, সেটা আমাদেরকে ভাবনা চিন্তা করে ডিল করতে হয় কাস্টমারদের সাথে আমাদের। আচ্ছা, কলকাতার মার্কেটে আপনাদের ব্যবসাটা কি স্যাচুরেটেড হয়ে গেছে, মানে মিষ্টির ব্যবসাটা কি স্যাচুরেটেড হয়ে গেছে, এটা আপনি আমাকে একটু বলুন। মিষ্টির ব্যবসাটা স্যাচুরেটেড বলতে আপনি বলতে চান মনে হয় যে মিষ্টির বিক্রি কমে গেছে বা সেলস কি একটুখানি আগের থেকে লোকে মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছে? হ্যাঁ, অনেক। হ্যাঁ, তো মিষ্টি খাওয়া একটা টাইমে বলবো আপনাকে অনেস্টলি বলছি, একটা টাইম ছিল কোভিড এর আগে, একটু আগেই আমি দেখতাম যে লোকের মিষ্টি খাওয়াটা না একটু হলেও কমেছে আগের থেকে, কারণ লোকে এই একই বেশি মিষ্টি যে সন্দেশ, লোকে হেলথ কনসার্নের জন্য খেতে চায় না। কিন্তু সেটা আমার বলবো যারা এগুলো বলছে না নিউট্রিশনিস্ট, তারা নিজেরা সবচেয়ে বেশি মিষ্টি খায়, আর লোককে তারা বলে মিষ্টি খেও না, কিন্তু মিষ্টি একটু খালি কিচ্ছু হয় না। যখন একটা মানুষের বয়স্ক লোকের লো সুগার হয়ে যায়, তখন সে কি খায় প্রথমে গিয়ে? রসগোল্লা খায়। তাহলে সেটা মিষ্টি, সেটা কি মানে তার শরীর ঠিক হচ্ছে সেটাকে? এটা বলা যায় না যে কোনোদিনই যে মিষ্টি খাওয়া বন্ধ করে দাও, বলতে পারেন যে কম করে দাও মিষ্টি খাওয়া, কমিয়ে কম খাও। কিন্তু এখন এমন মিষ্টি আমরা বের করছি, এমন চিনি বেরিয়ে গেছে। ফর এক্সাম্পল there is a সুগার, এখন ডায়াবেটিস বলে একটা সুগার, যেটার দামটা একটু কম্পারেটিভলি বেশি। এই লোকে যখন জিজ্ঞেস করে যে তোমরা এত দাম নিচ্ছ কেন, আপনারা এত দাম নিচ্ছেন কেন, কারণ আছে সব জিনিসে। কেন দাম নিচ্ছি? নিশ্চয়ই সেই প্রোডাক্টটা কিরকম ভাবে প্রকিউর করছি, কিরকম হোয়াট ইজ দ্য কস্ট। আমি চাইবো না যে কাস্টমার আমার দোকান থেকে ফিরে যাক, সে সেকেন্ডে আমার দোকানে না আসুক, সেটাকে আমি চাইবো? কোনোদিন একটা ব্যবসায়িক হিসেবে আমি চাইবো না সেটা। তো যা র মেটেরিয়ালস এর কস্ট হয়, কিছু তো পার্সেন্টেজ, দেখুন ব্যবসা করছি মিথ্যে কথা তো বলে লাভ নেই। আমি তো অনেস্টলি আপনাকে বলছি যে নিজের কিছুটা পার্সেন্টেজ তো রাখবোই, ব্যবসা করে খাচ্ছি, খেটে খাচ্ছি, আর স্টাফদেরকে মাইনে দিতে, এতগুলো স্টাফ আছে তাদেরকেও মাইনে দেওয়ার ব্যাপার আছে অনেক। আপনাদের কত স্টাফ? আমাদের এখন বলতে গেলে আমাদের এখন 60 অ্যাবাভ স্টাফ আছে। তো ওইগুলো তো দেখতে হয়, সবকিছু অ্যাসপেক্ট আছে। মানে যখন কেউ আমাদের এইগুলো কমেন্ট গুলো করে, আমরা মাঝে মাঝে ভাবি যে আমরা কি এতটাই খারাপ করেছি, কিন্তু সে বাইরে থেকে সে বলে দিচ্ছে, না জাজ করে, না ভাবনা চিন্তা করে সে বলে দিচ্ছে। অনেক লোক আছে যারা বোঝে, যারা ব্যবসা আছে, অনেক লোক আছে যারা বোঝে তারা, কিন্তু অনেকে যারা আছে যারা বোঝে না, তারা উল্টো পাল্টা একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে গেল যে এ করছে ওর থেকে গিয়ে সে এর থেকে গিয়ে শেখার। বাবা, আমি আমার ইন্টারনাল প্রবলেমটা তো জানি না, সেটাও বুঝতে হবে না? তো 2019-এর সময় যখন কোভিড এর আগে আপনি দেখেছিলেন মার্কেটটা একটু মানে মার্কেটে কম বিক্রি হচ্ছে, এখন কি রকম? এখন আপনার বলবো যে এই যে কম মিষ্টিগুলো যে আমরা আপনাকে যেটা বলছিলাম, কম মিষ্টিগুলো যখন থেকে এসে গেছে, আবার মিষ্টি খাওয়াটা তার চেয়ে বেশি বেড়ে গেছে লকডাউন থেকে, লকডাউন ইটসেলফ। আচ্ছা, অ্যাকচুয়ালি লকডাউনে আমরা এমন দিন দেখেছি যেদিনকে, মানে আমি দেখেছি আমাদের যে ম্যানেজার ছিলেন তিনি তাকে ঘর মুছতে দেখেছিলাম সেদিনকে একটা টাইমে। কিন্তু সেই টাইমে আপনি বিশ্বাস করবেন না, বিক্রি ভালো ছিল সেই টাইমে অ্যাকচুয়ালি বলতে গেলে। কম স্টাফের মধ্যে, মানে কম স্টাফে দেখবেন আপনি কাজ কিন্তু ভালো হয়, খারাপ হয় না। এই কাউন্টারে 6টা স্টাফ থেকে 3টে ভালো সলিড স্টাফ থাকলে তারা হ্যান্ডেল করতে পারে, সবাই যে যার মতন করতে পারে, এটা অর্গানাইজড ভাবে। আমার কাজ হচ্ছে অর্গানাইজ করে দেওয়া ওদেরকে অর্গানাইজ করে একটা পাথ দেখিয়ে দেওয়া যে তোমরা এরম ভাবে করো জিনিসটা, তাদেরকে এরম ভাবে করতে হবে সে ব্যাপারটা। তো মিষ্টির ব্যাপারটা বেড়েছে, আপনি যেটা বলছেন স্যাচুরেশনের ব্যাপার, আগের থেকে তো বেড়েছে। যখন এই কম মিষ্টিগুলো আছে, নতুন রকমের যেমন চিনি আছে, ডায়াবলিস বলে একটা চিনি এসছে, ডায়াবলিস, ওরকম চিনি দিয়ে এরকম ভাপা সন্দেশ করা আছে। ভাপা সন্দেশ একদম পরিমিত মিষ্টি, ভাপিয়ে সন্দেশটাকে ট্রে চাপিয়ে ভাপিয়ে করা হয়। একদম দুধ কাটিয়ে ছানা তৈরি করে, ছানাটা যে গরম আছে, গরম জল থেকে বা ঠান্ডা জলে দিয়ে হালকা একদম মানে কড়াতে হালকা চিনি দিয়ে আপনাকে সন্দেশটা রেডি হয়। খুব সুন্দর খেতে, একদম সফট, একদম মুখে দিলে মেল্টস ইন দ্য মাউথ যাকে বলে ইংলিশে, বাংলায় বলতে গেলে মুখে গলে গেল। তো ওরকম একটা ব্যাপার। তো ওই সন্দেশগুলো খেতে খুবই ভালোবাসে এখন লোকে। ওই সন্দেশ আপনাকে বলে দিচ্ছি যে ডায়াবেটিক সন্দেশগুলো, মানে যার সুগারও আছে তারাও খেতে পারে, ইজিলি 3-4টে খেয়ে নিতে পারে, কোনো অসুবিধাই নেই।
মানে এটা কি মানে ওই যে চিনিটা আপনি বলছেন সেটা কি স্যাকারিন টাইপের কিছু? না না, স্যাকারিন এক্স্যাক্টলি বলবো না, স্যাকারিন নয়, কম চিনি দিয়ে করছি আপনাকে বলছি, কম চিনি দিয়ে, স্যাকারিন নয়। মানে আপনি বলছেন ডায়াবেটিস ইজ আ ডিফারেন্ট সুগার। আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ সুগার, স্যাকারিন বলবো না ওটাকে আমি। আচ্ছা, স্যাকারিন নয়, না না না, আবার কিন্তু সুগার। সুগার একটা টাইপের সুগার, একটা টাইপ, কিন্তু ওটার হেলথ বেনিফিটস আছে অনেক বেশি, মানে ওগুলো খাওয়া খারাপ না এটা। আচ্ছা আচ্ছা, এটা সবাইকে মানে আমরা নিজেরাও জানি না। আপনি এটা তো রিসেন্ট বেরিয়েছে, যেমন মার্কেটে রিসেন্ট এসছে, প্রাইসটা অনেক বেশি, নরমাল চিনির থেকে প্রাইসটা অনেকটাই বেশি। মানে যদি নাম অসুবিধা হয় তাহলে বলতে পারেন। 250 টাকা কেজি, নরমাল চিনি 48 রুপিস কিলো। 250 টাকা কেজি? হ্যাঁ, আমরা জেনারেলি ইউজ করি এল গ্রেড সুগার, যেটা মোটা মোটা চিনির দানা হয় সেগুলো, আর সেটাও আমরা সোর্স করে দেখি, সব চেকিং থাকে আমাদের। আচ্ছা, অবশ্যই কোয়ালিটি চেকিং, কোয়ালিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সোর্সিং এর সব জিনিসটা আমাদের কারিগররা দেখে, কাউকে ছাড়া হয় না, কোনো হেল্পারকেও ছাড়া হয় না, কাউকে ছাড়া হয় না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর ওভারঅল আমরা তো, আমাদের চোখ তো আছি সেগুলো দেখার জন্য। আচ্ছা ঋষভ বাবু, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মার্কেট হ্যাঁ আর ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ার আদার স্টেটের মার্কেট, ওয়েস্ট বেঙ্গল রাদার দেন ওয়েস্ট বেঙ্গল আদার স্টেটের মার্কেট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? মানে কিরকম মার্কেট, মানে মিষ্টির মার্কেটটা কিরকম? মিষ্টির মার্কেটটা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মিষ্টি মার্কেটটা সবচেয়ে বেশি বলবো বিক্রিটা ঠিক আছে, এমনি কাস্টমার এখানে মিষ্টি খেতে বেশি ভালোবাসে বাঙালিরা। কিন্তু এখন ইন্ডিয়ানসদের মধ্যে আপনি দেখবেন, যখন কোনো ইন্ডিয়ানস কলকাতায় আসে, তারা কি করে, মিষ্টি কিনে নিয়ে যায়। কোথাকার মিষ্টি? বলরামের মিষ্টি খাবো। আমাদের যেহেতু প্যাকেজিং গুলো আছে এখন নতুনত্ব, যে বাইরে নিয়ে যাওয়ার জন্য, এবার আমরা এখন শেলফ লাইফের কথা হচ্ছিল, শেলফ লাইফ আপনারা বলছিলেন, এখন আমরা মিষ্টির পাকটাকে এমন ভাবে করা হয় যাতে মিষ্টিটা অ্যাটলিস্ট একদিন, যেখানে আগে টিকতে 1 দিন বা 2 দিন, সেখানে 3 দিন 4 দিন টেকে সেই মিষ্টিগুলোকে। সেগুলোর উপর আমরা অনেক কাজ করেছি, মানে এগুলো মানে উইদাউট প্রিজারভেটিভসই হয় এগুলো। আচ্ছা, প্রিজারভেটিভও লাগে না, এগুলো করার ওয়েটা, হু ইজ ডুইং ইট, দ্যাটস দ্য থিং। কোন কারিগর করছে, কত মন দিয়ে করছে, কিরম ভাবে সেই মিষ্টির পাকটাকে তৈরি করছে, সেটা খুব ইম্পর্টেন্ট করে। মানে খাতা কলমের ব্যাপার আছে এগুলোতে অনেক। আচ্ছা, মানে এখানেও সেই স্কিল আর ম্যান পাওয়ার, সেই দুটো স্কিল ইজ ইম্পর্টেন্ট। কারিগর যদি না দেখে তো মুশকিল আছে। কারিগর ইজ ইম্পর্টেন্ট, মানে সেই যে ওয়েট অফ মেকিং আ সন্দেশ ইজ নট সামথিং ইজি টু মেক, ওটা একটা ব্যাপার আছে। আচ্ছা, মানে সন্দেশ কঠিন হয় নাকি? মানে পরিমাণটা আপনি জানবেন, পরিমাণটা খুব বুঝে দিতে হয়। 1 কেজি ছানায় আপনার কত যাবে, আমরা 1 কেজি সন্দেশে 250 গ্রাম চিনি যায়, সেরকম বুঝে দিতে হয়। সেরকম 1 কেজি ছানা আপনার 200 থেকে 250 গ্রাম চিনি যায়, মানে সেটা একটা মিষ্টি থেকে একটা ভ্যারি করে। হ্যাঁ, ভ্যারি করে। এবার আপনার যেগুলো কম মিষ্টি আছে, ওগুলো একটু কম যায়, ওগুলো একদম কম কন্টেন্ট সুগারে বানানো হয়, তো কম কন্টেন্টে। পুরোটা অনেকটা চোখের আন্দাজে বলতে পারেন, কিছুটা চোখের আন্দাজ, কারিগরের যে চোখের আন্দাজ, সেই হিসেবে। তার মানে আপনি বলছেন যে ওয়েস্ট বেঙ্গলে মানে আমরা মিষ্টি বেশি খাই, বাঙালিরা, বাঙালি বলবো না, এখান থেকে এখন লোকে ক্যারি করে নিয়ে যায় মিষ্টিগুলো এখন বিভিন্ন স্টেটে। এখন বাইরেও আস্তে আস্তে অনেক ব্র্যান্ড যারা এক্সপ্যান্ড করেওছে, কিন্তু বাইরে এখন কথাটা হচ্ছে যে ওয়ে অফ ওয়ার্কিংটা, মানে পোটেনশিয়াল অ্যাকচুয়ালি পুরো ডিমান্ড কি, মানে প্রাইসে, মানে যে মিষ্টিটা এখানে ভেবে নিন 20 রুপিসে বিক্রি হচ্ছে, মুম্বাই বা দিল্লি ভেবে নিন, অন্য যে মেট্রো সিটিস গুলো আছে সেগুলোতে ভেবে নিন, ওখানে যদি ইনকামটা বেশি, লোকের ওখানে বিক্রিটাও মানে 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 মিষ্টির দামটাও বেশি, ওখানে বিক্রিটাও বেশি এখানের থেকে। আচ্ছা, বিক্রিও বেশি এখানের থেকে বিক্রি। আমি যা দেখেছি, মানে এটা আমি বলতে পারবো না, হতে পারে অন্য পয়েন্ট অফ ভিউ হতে পারে, বাট আমার পয়েন্ট অফ ভিউতে আমি যা দেখেছি, অ্যাকর্ডিং টু মাই পার্সোনাল ওপিনিয়ন, মাই পয়েন্ট অফ ভিউ, এতদিনে যা দেখলাম, বিক্রি বেশি। আচ্ছা, মানে বাইরের জায়গায় বিক্রি মানে মানে লেভেল ইজ হিউজ, লেভেলটা অনেক হিউজ, মানে পরিমাণটা অনেক বেশি বিক্রি। আর মিষ্টির প্রাইস পয়েন্টটা একটা অন্য লেভেলে থাকে, প্রাইস পয়েন্টটা এখানের থেকে ডাবল অলমোস্ট। আনএমপ্লয়মেন্ট ইজ এ হিউজ ফ্যাক্টর হিয়ার, দ্যাট ইজ ডেফিনেট, and we need to work on it along with the government কে যদি খালি দোষ দিই যে সরকার কেন কাজ করছে না, ওরকম বললে হবে না, নিজেদেরকেও কাজ করতে হবে সরকারের সাথে। অবশ্যই, no one is solely responsible, everyone has to do it. মানে আপনি বলছেন আমাদের পার ক্যাপিটা ইনকামটা বেশি নয় বলে আমরা সেরকম ভাবে কনজাম্পশনও করতে পারি। ওয়েস্ট বেঙ্গল ইনকামটা আমার মনে হয় একটু কম। আই থিঙ্ক ইট ইজ নট সামথিং গুড, এটা নিয়ে আমাদের কাজ করা উচিত আর চেঞ্জ করা উচিত এই জিনিসটাকে। কেন ওয়েস্ট বেঙ্গল ইনকাম কম হবে, এটা আমার প্রশ্ন। কেন আনএমপ্লয়মেন্ট হবে, কেন বেকারত্ব হবে? লোকে যখন বলছে আমরা বেকারত্ব আছি, তো এসে কাজ করছো না কেন? তুমি কাজ করো, খাটো, খেটে খাও। কিন্তু হতেও তো পারে যে মানুষের অপরচুনিটি নেই। হ্যাঁ, অপরচুনিটি বলতে গেলে আবার অনেকে বাইরের স্টেটে, যেমন এখানকার ছেলেগুলোকে বাইরের স্টেটে নিয়ে চলে যাচ্ছে, মানে ইনকামটা বেশি, অবভিয়াসলি স্যালারিও বেশি দিতে পারছে সেই হিসেবে।
অনেক কাজ শিখে চলে যাচ্ছে, বলছে আমি কিছু একটুখানি কাজ শিখে নিলাম আমাদের থেকে, এসে বলছে গিয়ে ওখানে বলছে আমি এই কাজ বা ये काम जानता है हम लोग, रख लीजिए हम लोग। স্যালারিটাও সে বাড়িয়ে বলছে, সেখানে যা স্যালারি ছিল অবভিয়াসলি ওখানে গিয়ে আরো অবভিয়াসলি বেশি পাবে স্যালারি, বাইরে স্টেট ইনকামটাও বেশি, তাই জন্য এটা আমার মনে হয়েছে যে অনেক কারিগর চলেও গেছে বাইরে সেই কারণে। আচ্ছা, আমাদের স্টেটে আপনার কি মানে আপনার মতে মানে ইউথ পয়েন্ট অফ ভিউতে আমি জিজ্ঞাসা করছি এবং এন্টারপ্রেনিউর পয়েন্ট অফ ভিউতে, কেন আমাদের এখানে পার ক্যাপিটা ইনকাম কম? পার ক্যাপিটা ইনকাম, এটা খুব হার্ড কোয়েশ্চেন আনসার। আর বা বেকারত্বটা কেন বেশি? বেকারত্বটা বেশি কারণ আমি বলবো না, এখানে লোকে অনেকটা কি বলবো রিল্যাক্টেন্ট হয়ে গেছে, এখানকার ইয়াং জেনারেশন অনেক রিল্যাক্টেন্ট হয়ে গেছে, অনেক বেশি। যদি বলতে যাই এখন খুব অনেস্টলি যে এখন এত কিছু এখন লোকে পেয়ে যাচ্ছে না গভর্নমেন্টের থেকে, লোকে ভাবছে এসে কেন কাজ করবো, যখন আমি এত কিছু পেয়ে যাচ্ছি বাড়িতে বসে বসে। গভর্নমেন্টের এত স্কিম বেরিয়ে গেছে, স্টেট গভর্নমেন্ট বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, সবাই বসে বসে বাড়িতে পেয়ে যায়, তো সে আর তার খিদেটাই আসছে না। সে খিদেটাই কোথায় যে আমি এসে কাজ করবো, কলকাতা শহরে আসবো কাজ করবো বা কোথাও গিয়ে কাজ করবো, সে খিদেটা কমে যাচ্ছে। ওকে চাষবাস করছে আর ওই টাকাটা পাচ্ছে, এই টাকা দিয়ে কাজ হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় দ্যাট মাইট বি ওয়ান অফ দ্য রিজনস। আর একটা সেকেন্ড যদি বলি তাহলে এখন দেখুন আমাদের মিষ্টির ব্যবসা না, তো এই পেরিশেবল ফুডের ব্যবসা যখনই চলে আসছে তখন ডিউটি আওয়ার্স বেড়ে যায় অটোমেটিক। আনলাইক গার্মেন্টস বা ওইসব ব্যবসা, ওখানে তো অফও থাকে সানডে করে, কিন্তু আমাদের তো সেই সিস্টেম নেই। আমাদের ডিউটি আওয়ার্সটা সেই হিসেবেই ভাগ করা থাকে। এখন তো অনেক কমিয়ে দিয়েছে আগের থেকে, চেষ্টা করছি সব জিনিসটাকে অর্গানাইজ করা, যেহেতু আই এম ইন দ্য নিউ জেনারেশন, 4th জেনারেশন, ওদের পালসটা তো বুঝি আমি। চেষ্টা করছি তাদের ডিউটি আওয়ার্স কমানো, ছুটি ছাটাগুলোকে ঠিক করা, লিভ গুলোকে ওয়েস্ট বেঙ্গল লজ হিসেবে কমপ্লাই করাটা, এটা হচ্ছে চেষ্টা, আমাদের সবসময় চেষ্টা এগুলোতে। বাট এগুলো মনে হয় যে গভর্নমেন্টও যদি আমাদের সাথে বসে বা আমাদের সাথে কোনোদিন মানে জিজ্ঞেস করে, ইট উইল বি ভেরি নাইস। মানে আমরা যদি তাদের সাজেশন দিয়ে তারা যদি ইমপ্লিমেন্ট করতে পারে সেই জিনিসগুলোকে, আই থিঙ্ক ইট উইল বি ভেরি নাইস অফ দেম। মানে গভর্নমেন্টেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, বেকারত্বও কমবে, আনএমপ্লয়মেন্টও করবে, পার ক্যাপিটা ইনকামও বাড়বে, জিডিপিও বাড়বে কান্ট্রি। এটা তো ঠিক কথা যে ব্যবসা না হলে, ইন্ডাস্ট্রি না হলে খিদেটা বাড়াতে হবে। মডাল অফ দ্য স্টোরিজ, মানুষের মধ্যে খিদেটা বাড়াতে হবে। তুমি গিয়ে কাজ করো, সব জিনিসটা যদি বাড়িতে বসে আমাকে যদি কেউ দিয়ে দেয় সব কিছু, আমি কেন কাজ করতে আসবো তাহলে? বাস্তব কথা। হ্যাঁ, কেন কাজ করবেই বা? আর প্যারেন্টাল আপব্রিঙ্গিং, মানে ছোট থেকে যদি সবাই সব বাড়িতে যদি শেখায় যে বাঙালিদের যেমন কি বলুন তো, একটা অবাঙালি আর বাঙালি ফ্যামিলির মধ্যে পার্থক্য যদি আপনাকে বলি, অবাঙালি ফ্যামিলিতে প্রথম থেকে শেখায় যে ব্যবসা করবো, মানে बिजनेस कर रहे हैं, बिजनेस के साथ साथ हम लोग पढ़ाई कर रहे हैं। তাই জন্য ওদের মধ্যে হাঙ্গারটা আছে, ছোট থেকে ওদেরকে দেওয়া হয় যে করতে হবে, নিজে করো, এত বড় ব্যবসা আছে নিজেটা করো। সেই জিনিসটা যদি বাঙালিরা কি ছোট থেকে এই ডক্টরের ছেলে ডক্টরই হবে, সারাদিন ওটাই করবো, নিজের যে একটা মানে নিজে করবো যে আই উইল বি আ বিজনেসম্যান, ওই জিনিসটা যে যেটা বড় সড়ো ভাববো বা মানে ব্যবসা করার যে জিনিসটা, ওই মাইন্ডসেটটাকে নিয়ে আসা দরকার প্যারেন্টাল আপব্রিঙ্গিং এ। আপনি যে বললেন যে এটাই আমি আপনাকে কোশ্চেন করতে যাচ্ছিলাম, আপনি বললেন ডাক্তারের ছেলে ডাক্তার, ঠিক আছে? এবার বলা খুব সহজ, ওটা ডাক্তারের ছেলে ডাক্তারে আমরাও জানি যে কম পড়াশোনা না একটা, না ডাক্তারের ছেলে ডাক্তার ঠিক আছে, বাড়ি একটা কি হয় না, এনভায়রনমেন্ট ম্যাটার করে, রাইট? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ব্যবসায়ীর ছেলে কিন্তু ব্যবসায়ী হচ্ছে না। ইউ আর দ্য এক্সাম্পল। আমি সেই জন্য আপনাকে আলাদা করেই বলছি যে হি স্টার্টেড গেটিং ইনটু দ্য বিজনেস ইন 20 ইয়ার্স। আপনি আপনার ফ্যামিলি বিজনেস ধরেছেন 20 বছর বয়সে, রাইট? কিন্তু কুটিরাম আজকে চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। তারপরে আপনার ডাক ব্যাগ সে হস্তান্তরিত হয়ে বাঙালির থেকে ও নন বেঙ্গলিতে চলে গেছে। কেন? বিকজ তাদের নেক্সট জেনারেশন ব্যবসাতে আসছে না। এত এগুলো তো নামি ব্র্যান্ড, প্রসিদ্ধ ব্র্যান্ড, কুটিরাম, ডাক ব্যাগ, এগুলো নামি ব্র্যান্ড, আমরা সবাই জানি, ছোটবেলার থেকে জানি না। তো কেন হচ্ছে এটা? ডাক্তারের ছেলে ডাক্তার হচ্ছে, ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি, কিন্তু ব্যবসায়ীর ছেলে কেন ব্যবসায়ী হচ্ছে না, বা মেয়ে? খুব অনেস্টলি যদি বলতে চাই না, বড় বড় যে স্কুলগুলোতে আমাদেরকে পড়াশোনা করা হয় না, ওখানে মানে লোকের মানে বাঙালিদের মধ্যে আছে না যে জিনিসটা যে বাবার ব্যবসা আছে, ঠিক আছে, কিন্তু আমি ভাবছি যে আমি এত পড়াশোনা করে এই ব্যবসাতে গেলে আমার নিজের এরকম আমার মনে হয়েছে, তাদের মধ্যে ফিলিংটা এসছে যে
আমার নিজের স্ট্যান্ডার্ডটা ডাউন হবে, ক্লাসটা ডাউন হয়ে যাবে, এরকম ভাই এরকম কেউ বলেছে হয়তো, তাদের খুব মানে সেটা মানে গায়ে লেগেছে বা কিছু একটা এরকম ব্যাপার আছে, সেগুলো হতে পারে একটা কারণ যে কেন আসছে না। আর এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে লোকে এখন বললাম যে না আপনাকে এখন খুব সোশ্যালি অ্যাক্টিভ, এখন লোকে এখন কম টাইমের মধ্যে বেশি টাকা কি করে খাওয়াবো সেটা ভাবে লোকে এখন। লোকে এটা ভাবে না যে খেটে খাবো, সেই জিনিসটা এখন খিদেটা অনেকের মধ্যে চলে গেছে এখন বলতে গেলে। অনেকে লোকে এখন নিজের সোশ্যাল লাইফটাকে খুব বেশি ইম্পর্টেন্স দেয় বলতে গেলে, মোর ইম্পর্টেন্ট। মানে ব্যবসাতে কি সোশ্যাল লাইফ থাকে না? ব্যবসাতে সোশ্যাল লাইফ থাকে, টাইম বের করে নিতে হয় সব জিনিসের জন্য। টাইম আছে, টাইম বের করতে হবে সব জিনিসের জন্য। এবার যদি আমি মনে করি সারাক্ষণই ব্যবসা করতে, তাহলে তো পাজেলড হয়েই যাবো। মাঝে মাঝে ইউ নিড দ্য টাইম অফ অলসো, বাট ব্যবসাতে করতে হলে ইউ হ্যাভ টু গিভ টাইম দ্য বিজনেস। একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম ইচ অ্যান্ড এভরি ডে দিতেই হবে। টাইমটার যদি ফ্যাক্টর ভাবি, যদি দিনে একদিনও হয়, যদি ব্যবসাটাকে আমি ভালোবাসি, ঠিক আছে, আমি তো যখন ঘুরতেও যাই কোথাও, আমি যখন কিছু দেখি না ভালো কোনো অন্য দোকানে বা কোথাও গিয়ে দেখি খুব ভালো সে কাজটা করছে, রেদার দেন তাকে হিংসা করার থেকে দেখে না সে কিরকম ভাবে কাজটা করছে, তার দেখে সে খুব ইন্সপিরেশন নাও, সে কিরকম ভাবে করছে, আস্ক হিম, গো ফাইন্ড আউট বা ডু আ মার্কেট সার্ভে। ওটা ইম্পর্টেন্ট আছে করা। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং বিগ, ড্রিম বিগ, ওটা করা ইম্পর্টেন্ট আছে। যে আমি গিয়ে দেখলাম বাইরের জগৎটা দেখলাম যে কেমন আছে, হাউ আর দে ডুইং ইট, একদিনে তো কেউ উঠে যায়, নিশ্চয়ই তার একটা স্টেজ ওয়াইজ সে গেছে, সেগুলোকে দেখে শিখে নিয়ে নিজের ব্যবসাতে ইমপ্লিমেন্ট করাটাও ইম্পর্টেন্ট আছে। না সেটা তো হলো তো ব্যবসাতে ইমপ্লিমেন্ট করা, কিন্তু ব্যবসাতে তো মানুষ জয়েনই করছে না। মানে বাবার ব্যবসা আছে, এত বছরের ব্যবসা, ব্র্যান্ড নেম আছে, সব তো হাতের সামনে পেয়ে যাচ্ছে, তাও হচ্ছে ব্যবসাতে জয়েন করছে না। বললাম তো যে পেরেন্টাল আপব্রিঙ্গিং, একটাই বলবো যে যদি তার বাড়ি থেকে বলা হতো যে তোর থেকে যে ব্যবসা করাটা ভালো জিনিস, আমাদেরকে ব্যবসা করা কোনোদিন দেখানোই হয় না যে ব্যবসা করা ভালো জিনিস। আমি আমার কথাটা বলছি, আমার বাবা চাইতো না যে আমি ব্যবসাতে আসি, খুব ভালো করেই বলছি। তিনি প্রথমে ভেবেছিলেন এই লাইনে এত কষ্ট, আমি পারবো না হয়তো করতে। তো তারপরে আমি নিজে জেদ করে বলেছি যে আমার কোনদিন ফোর্স করেনি, মাও ফোর্স করেনি যে তুই ব্যবসাতে আসো। সেই জিনিসটা কেন থাকবে না, বলা উচিত। কি খারাপ আছে নিজের ব্যবসাতে, কি খারাপ আছে, এই জিনিসটা বলা দরকার আছে। কি আর মিষ্টি ব্যবসা করে লোকে আমি সব করছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, এই টাকাতে, তো এইটা ব্যবসাতে না আসার কি আছে? তারপরে আপনাদের মতো ব্র্যান্ড মানে এবার যারা আসেনি তাদেরকে এবার কি বলবো তাদের ব্যাপারে, তাদেরকে তো এত বড় পুঁতির মতন ব্যবসা আপনি যেটা বললেন, আমি তো হলে লাফিয়ে পড়তাম দু ভাগে। আমি এরকম ভাবে ভাবি, এবার অন্যের কি মেন্টালিটি আছে সেটা বলা মুশকিল আছে। বাট ইফ সামওয়ান হ্যাজ আ পজিটিভ মেন্টালিটি, কে কি বলছে বাইরের জগতে আমাকে দুটো কথা বললো, তার জন্য আমি শুনে আমি নিজের ব্যবসা ছেড়ে চলে যাবো? আমার বাবা তো কষ্ট করে ব্যবসাটাকে তৈরি করেছে। আর সিন হিম গিভিং দ্যাট মাচ অফ এফর্টস, হার্ড ওয়ার্ক। মানে হার্ড ওয়ার্ক বলতে মানে একটা টাইমে যখন বাবা নিজেরটা করে নিল, নিউ আলিপুরে যখন শিফট করলো, তখন আমি বাবাকে দেখেছি খাটতে। এত যখন খেটে ব্যবসাটাকে বড় করে দিনের দিন, মানে এভরিডে ইউজ টু ওয়ার্ক 12 আওয়ার্স, 13 আওয়ার্স, 14 আওয়ার্স, যে সকাল থেকে দোকান খোলা থেকে রাত্রিরে দোকান বন্ধ অব্দি, রিটার্ন মাল যতক্ষণ না হচ্ছে ঠিকভাবে সবকিছু অর্গানাইজড হয়ে আসছে কিনা, কত মাল গেল কত মাল এলো, এইগুলো যতক্ষণ ততক্ষণ ফিরতো না বাড়িতে। আই হ্যাভ সিন হিম ওয়ার্কিং সো দ্যাট উই ক্যান স্টাডি। তো বাবা যখন সে এফর্টটা দিয়েছে, তো কেন দিয়েছে? রামকৃষ্ণ মিশনে দান করার জন্য তো দেয়নি, দিয়েছে তো ব্যবসাটাকে বড় করার জন্য। তখন আই শুড বি দেয়ার এন্ড আই শুড বি ডুইং। আমি ব্যবসাতে বসে আমি সেই এফর্টটা লাগাবো যে এফর্টটা আমি অন্যের কাছে গিয়ে লাগাবো না। এই ব্যবসাতে কি করাবো? আমি এই ভাবনা চিন্তা করে এসেছি। আমি আমার ইন্টার্নশিপ এটা বুঝেছিলাম যে ইন্টার্নশিপে কাজ শেখাটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করে নিজের ব্যবসাতে লাগালে ইউ ক্যান গ্রো মাচ বিগার। ভিশনস বড় থাকা উচিত। অলরেডি ইউ ওয়েন ইউ গো অলওয়েজ থিঙ্ক অফ ইউর বিজনেস, কি করে এই জিনিসটাও করছে আমি করবো আমার ব্যবসাতে, এই জিনিসটা থাকা ইম্পর্টেন্ট আছে টু সাম এক্সটেন্ট। আচ্ছা, আমাদের বাঙালিদের মানসিকতা আর নন বেঙ্গলিদের, আমি কোনো কিন্তু কাউকে স্পেসিফাই করছি না, সবাই নন বেঙ্গলি। যারা বাঙালি নয় তারা নন বেঙ্গলি, যারা বাংলা ভাষা জানে না তারা নন বেঙ্গলি, আর আমরা বাঙালি। এই বাঙালি আর নন বেঙ্গলিদের মধ্যে ব্যবসা করার মধ্যে কি ডিফারেন্স আছে? তাদের মানসিকতার কি ডিফারেন্স আছে? তাদের নিউ জেনারেশনের ভাবনার কি ডিফারেন্স আছে? এটা আপনার কি মনে হয়? আমি তাদের কথা বলতে পারবো না, নন বেঙ্গলিদের বা আপনি যা বলছেন, কিন্তু আমি আমার কথা বলতে পারি। আমার ওয়ে অফ ওয়ার্কিং হচ্ছে একটাই, নাও আর নেভার। আমি হচ্ছে আজকের মনে হয় কোনো জিনিস করতে ইচ্ছে করলো, এটা আজকে বা উইদিন আ মান্থ, খুব যদি বড় লং টার্মের ব্যাপার হয়, কোনো ইনভেস্টমেন্ট ব্যাপার, আই কান্ট ওয়েস্ট টাইম, বিকজ আমার বয়সটাও পেরিয়ে যাচ্ছে এটা টাইমে। আই হ্যাভ টু ডু ইট নাও আর নেভার। মানে এটা ইমিডিয়েট করো, আজকে মানে আজকেই করো সেই কাজটা। পরের দিন যা না যায়, পরের দিন আরো অন্য কিছু ভাববো, আরো বড় ভাববো সেটাকে। দিস ইজ দ্য ওয়ে ইউ শুড বি ওয়ার্কিং। মানে নন বেঙ্গলিজরা কিন্তু আমার মানে এর থেকেও বড় ভাবে, ওরা কি করে 1 পয়সাকে 2 পয়সা করতে হয় সেটাই ভাবতে হবে। তো আমি যখন কোনো জিনিস ইনভেস্ট করি, মেশিনারিজ লাস্ট ইয়ার থেকে বলছি যে আমাদের প্যাকেজিং এ খুব ইমপ্রুভমেন্টের দরকার আছে।
ইমপ্রুভমেন্ট আমার বাবাকে বুঝিয়েছি। প্রথম আমার বাবা বুঝতে একটুখানি হতে পারে মানে বুঝতে পারতো না বা কিছু, যখন যে ভালোভাবে বুঝিয়েছি যে এই হচ্ছে ইনপুট, আমরা যদি করি এই হচ্ছে ইনপুট তার, তখন দেখা গেল যে আমি যেটা করেছি ইনিশিয়াল কতগুলো মেশিনারিতে ইনভেস্ট করে ইট ডেফিনেটলি ওয়ার্কড। যেমন বেকড রসগোল্লা ভ্যাকিউম প্যাক, ঠিক আছে, ভ্যাকিউম প্যাকে যত মেশিনটারই কোয়াইট কস্টলি, ওকে ঠিক আছে, ফয়েলটার আলাদা চার্জ দিয়ে আনতে হয় আর ওকে অ্যাডভান্স পেমেন্ট করে আনতে হয়, ঘর থেকে টাকা রাখতে হয় তার মানে আমাকে। সো ভাবা হয়েছিল যে হবে কি হবে না, তারপর বুঝতে পেরেছিল যে পোটেনশিয়াল আছে, বিকজ এখন লোকে ক্যারিং এর অনেক ব্যাপার আছে। প্রথম যখন আমি ছিলাম আমার 3 মান্থসে আমার 3 মান্থস বা 4 মান্থস লেগেছিল প্রথম অর্ডারটাকে ক্লিয়ার করতে, প্রথম লট অফ যে মালটা এসেছিল সেটা ক্লিয়ার করতে আমার টাইম লেগেছিল। সেকেন্ড যেটা এসেছিল সেটা 5 মান্থস থেকে উইদিন 2.5 মান্থস বিক্রি হয়েছে। থার্ড যেটা এসেছিল সেটা উইদিন 1.5 মান্থস বিক্রি হয়েছে। দিস ইজ দ্য ওয়ে ইট ওয়ার্কস। ইফ মানুষকে প্রচার করো, মানুষকে জানাও, দোকানে থাকো, মানুষকে বোঝাও হোয়াট দ্য কাস্টমার ইজ টেলিং, লিসেন টু দেম। কারণটা সবসময় যদি কাস্টমারের দিকে কে কি বলছে সবসময় থাকার, ইমিডিয়েট অ্যাকশন নাও, ইমিডিয়েট ডু ইট দেন এন্ড দেয়ার। কোন সেলসম্যান কিরকম ভাবে কাস্টমারের সাথে কথা বলছে, ইফ দে ডু সামথিং রং ইমিডিয়েটলি অ্যাড্রেস ইট। কাস্টমারও বুঝবে যে তোমার ব্যবসার প্রতি ইন্টারেস্ট আছে, দিস গাই ওয়ান্টস টু ডু দ্য বিজনেস। ইমিডিয়েটলি সলভ করলে সে ব্যাপারটা কাস্টমারের সঙ্গে রিলেশন রাখলে, কাস্টমার ফার্স্ট হতে পারে কোনো মিস্টেক হয়েছে আমার দ্বারা, ঠিক আছে, আই এম রং, অ্যাডমিট ইট, যদি তোমার দ্বারা ভুল হয় অ্যাডমিট ইট, ইমিডিয়েটলি ডু দ্য ইমিডিয়েটলি গিভ সাম সলিউশন, আর সঙ্গে সঙ্গে তার সাথে কথাবার্তা বলো ঠিকভাবে, আর সলিউশনটা করে তাকে বলো যে ঠিক আছে স্যার আবার আসবেন, ভুল হয়ে গেছে, পরের বার ইন দ্য ফিউচার হবে না এই ভুলটা। তো মানুষকে একটা খুশি হয়, খুশিতে মানুষ খুশিভাবে কথা বললে বা মানুষের সাথে ব্যবহারটা ভালো লাগলে মানুষ সে দোকানে আবার সেকেন্ড টাইম আসবে। কাস্টমার ইজ দ্য কিং এন্ড কোয়ালিটি ইজ দ্য কিং ডেফিনেটলি। আর আমি কোনোদিন কাস্টমার যদি কোনো মিষ্টিটা সত্যিকারে খারাপ হয়, আমি যদি নিজে টেস্ট করি কাস্টমার, হ্যাঁ স্যার বলুন কি হয়েছে, আমি নিজে উঠে যাই সেলসম্যানদের আগে, ওই কি হয়েছে আমি প্রবলেমটা বুঝি, আমি নিজে টেস্ট করি। আর যদি দেখি যে প্রবলেম আছে, আমি ইমিডিয়েট ইন ফ্রন্ট অফ দ্য কাস্টমার সেলসম্যানদের বা যে রেসপন্সিবল আছে ইন দ্য ম্যানেজমেন্ট অফ দিস কোয়ালিটি কন্ট্রোল, তাকে ইমিডিয়েটলি দেন এন্ড দেয়ার ইন ফ্রন্ট অফ দ্য কাস্টমার ফোন করি, যেটা ইমিডিয়েটলি সলভ করো। দ্যাট ইজ দ্য ওয়ে আই হ্যাভ সিন মাই ফাদার ওয়ার্কিং। আমাকে দেখেছি সবসময় মানে কিছু প্রবলেম হলো, ঠিক আছে, খবর পেলো, কাস্টমার সঙ্গে সঙ্গে ফোনটা ঘুরিয়ে বলে দেন এন্ড দেয়ার ইমিডিয়েটলি। দ্যাট কাইন্ড অফ এনার্জি শুড বি ব্রট ইন। মানে বাঙালিদেরকে এরকম ভাবে ভাবা উচিত যে যদি আমি পারি, মানে ব্যবসাটাকে এমন ভাবে করবো যে আমি সঙ্গে সঙ্গে সলভ করবো সেটাকে, পরের জন্য ফেলে ঠিক আছে কালকে দেখছি, ওরকম করলে ক্যাজুয়ালি হয়ে যাবো। তাহলে সারাদিন ক্যাজুয়াল হলে হবে না, ইমিডিয়েটলি সলভ করতে হবে সেই জিনিসটাকে। ব্যবসাতে প্রবলেম আসবে, প্রবলেম সলভ করাটা হচ্ছে আমাদের কাজ। মানে ব্যবসাতে প্রবলেম আসবেই, প্রবলেম ছাড়া কোনোদিন ব্যবসায় আজ পর্যন্ত কেউ কোনো বিজনেসম্যানও বলতে পারবে যে প্রবলেম ছাড়া সে একবারে বড় হয়ে গেছে, তারা প্রবলেম আসবে। তাহলে এটা কিন্তু একটা বড় লেসন পেলাম যে প্রবলেম ব্যবসাতে আসবেই, আমরা ব্যবসাতে সেই প্রবলেমটাকে কিন্তু আমরা সলভ করব এবং যে করে হোক সলভ করব এবং দেন এন্ড দেয়ার সলিউশন করব, রাইট? তো কোয়ালিটি ইজ দ্য কিং এন্ড কাস্টমার ইজ দ্য কিং। মানে কোয়ালিটিটা আমরা অ্যাড করলাম ঋষভ বাবুর কথা শুনে, আমরা কিন্তু এটাতে মোটিভেট হওয়ার কথা, আপনারাও ব্যবসাতে আসুন, সেটাই সব থেকে বড় কথা, যার জন্য এটা চ্যানেলটা ক্রিয়েট করা। এই আপনাদের তো B2C ব্যবসা, মানে বিজনেস টু কাস্টমার, তো চ্যালেঞ্জেস কি ফেস করেন কাস্টমার রিলেটেড, এটা কয়েকটা যদি আমাদের। এটা না মানে বলা খুব মুশকিল। এবার ইফ ইউ আর অ্যান ওনার, সারাদিন মানে দোকানে তো যাওয়াটা ইম্পর্টেন্ট আছে, দোকানে গিয়ে আপনাকে বসতে হবে, আপনি কিছু করবেন না, আপনি খালি শুনবেন, অবজার্ভ করবেন এন্ড লিসেন করবেন যে কাস্টমারটা কি বলছে। লিসেনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কাস্টমারের কি চাহিদা আছে, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট। মানে একটা জিনিস আছে, যখন আমি দোকানে ঢুকি, আমি ফর এক্সাম্পল একটা কাস্টমারে যাচ্ছি, আমাকে এরকম ভাবে আমি ভাবি, মাই থিঙ্কিং ইজ লাইক দিস, যে আমি যখন কাস্টমারে যাচ্ছি ফর এক্সাম্পল, আমি সেই দোকানে ঢুকি না, মানুষের মুখে যদি স্মাইল দেখি, প্রথমেই মুখটা ভালো হয়ে যায়, ঠিক আছে। কেউ যদি গোমরা হয়ে দাঁড়িয়ে থাকে তো অবভিয়াসলি আমার মানে দেখলেই মানে মনটা কেননা হয়ে যাবে দেখলে, তাই না? তো স্মাইলটা ইম্পর্টেন্ট আছে। আমরা সবসময় বলি যে তোমরা স্মাইল করবে, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন। আই এম আ ম্যানেজমেন্ট স্টুডেন্ট, আমি হোটেল ম্যানেজমেন্ট পাস আউট, আমি সুবর্ণ বোসের স্টুডেন্ট। তো আমাকে কলেজে রক্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমি যদি একদিনও আমার কলেজে দাড়ি কেটে না যেতাম, আমাকে আমার স্যার বলতো যাও গিয়ে আমার দাড়িটাকে চেঁচে, ইট শুড বি দ্যাট ক্লিয়ার, ক্লিন শেপড, দ্যাট ইজ নট অ্যালাউড। হ্যাঁ আমার এখন দাড়ি আছে, আমি রেখেছি, এখন আমি নিজে গিয়ে তো বানাচ্ছি না, আমাদের কারিগরদের সেগুলো মেনটেন করা হয়, যারা যারা ডিরেক্ট বান করে, ঠিক আছে। তো
যে ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন এগুলোর আমি খুব কনসেন্ট্রেট করি। দোকান একদিন যদি ঘর না মোছা, কেন মোছা হয়নি, ইমিডিয়েটলি হেল্পারকে ডাকো, কে আছে, ওগুলো করতেই হবে। হাইজিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি। অ্যান্ড এবার আমি ফর এক্সাম্পল আমি আপনাকে যেমন বলছিলাম যে কাস্টমার হিসেবে আমি গেলাম, আমাকে যদি কেউ উঠে সুন্দর করে বলে স্যার হোয়াট আর ইউর রিকোয়ারমেন্টস, আপনি কিরকম করেন, যেটা আমরা নর্মালি 5 স্টার হোটেলে যেরকম সার্ভিস পাই, ওয়াই নট আমরা নিজেদের স্টাফদের ট্রেন করে কেন এরকম সার্ভিস পাবো না? যে কাস্টমার এলে আমরা কাস্টমারের কি লাগবে, আমি বাইরে যাচ্ছি আমার বেক রসগোল্লা লাগবে, বাবা কি করা যায় সাজেস্ট করো আমার। সে নিয়ে বলে স্যার এটা নিয়ে যান, এটা হচ্ছে বেক রসগোল্লা 10 পিস ভ্যাকিউম প্যাক ফুললি সিল্ড, এটা আপনি বেস্ট ফর ইউ, এটা আপনার উইদাউট সিলটা যদি না খোলেন যতক্ষণ ইট উইল বি ভেরি গুড, 7-8 দিন থেকে যায়, যেটা আমি বললাম আপনাকে। 7-8 দিন বেক রসগোল্লা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, তো এটা একটা কাস্টমারকে বলতে হবে না, সে জানবে কি করে ব্যাপারটা। সবাই তো আর সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি নয়, অনেক লোক আছে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি নয়, বা সে তো পারে বিভিন্ন জায়গায় দেখেছে বা দেখেনি, তো আমাকে তার রিকোয়ারমেন্টটা শুনে তাকে তার প্রবলেমের সলিউশনটা দিতে হবে, যেটা বললাম, যেটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে। এগুলো বলা করা, তাহলে কাস্টমার সেই জিনিসটা নেবে, যে খুশিও বলেছে ভালো বলেছে, রেকমেন্ড করতে হবে। যেমন আমরা বড় বড় 5 স্টার হোটেলে দেখি, সেটা আমাদের আজকালকার দিনে এই মিষ্টির দোকানে আমি করার চেষ্টা করছি, আমাদের দোকানে সেটা। বাহ, একটা মানে মিষ্টির দোকানে 5 স্টার কোয়ালিটি অফ স্টাফ এবং সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করা কিন্তু ইটস কোয়াইট টাফ, ভেরি টাফ। আচ্ছা, এবার আমাকে বলুন চ্যালেঞ্জেস কি কি ফেস করেন? ইন হোয়াট সেন্স? মানে এই যে কাস্টমার চ্যালেঞ্জেস, মানে কাস্টমার বিভিন্ন রকমের আসবে, এটা আমরা প্রথম থেকেই জানি, আমরা দোকান থেকে দেখছি, যত এক্সপিরিয়েন্স হয়েছে ডিল করাও শিখেছি কাস্টমার অনেস্টলি। তো অনেক টাইম কাস্টমাররা বোঝে না, অনেক কমেন্টস করে দেয় যেগুলো ওনাদের মেবি করা উচিত না, অনেক খুবই কম। আপনাকে বলে দিচ্ছি 100 দিনে যদি আমরা দোকানে 500 খানা কাস্টমার আছে, তার মধ্যে তো পরে হার্ডলি 5 থেকে 6টা কাস্টমার ওরকম পাওয়া যায়, হতে পারে 5 থেকে 6টা কাস্টমার। 500টা অনেক বাড়িয়ে বললাম, অত কাস্টমার তো নাও আসতে পারে একটা ব্রাঞ্চে, কিন্তু ওই 5 থেকে 6টা কাস্টমার, তাদেরকেও আমরা কিন্তু মানে মাথা গরম হলেও মাথাটাকে ঠান্ডা রেখে কথা বলতে হয়, এটাই আমার বাবা মারা ছোট থেকে শিখিয়েছে। এবার যদি অনেক লোক আছে যারা মানে একটুখানি মানে মাথার ওপর দিয়ে যায়, যারা এবার যাদেরকে মানে এবার বলতেই হয় ফাইনালি একটু রেগে মেগে যে এরকম এরকম ব্যাপার, মানে তারা এমনই কিছু ইনস্টেন্স করে যেগুলোতে মানে এমন কিছু তারা করে দেয়, মানে এগুলো শোনা মানে একটা মানে টাইপ অফ ইট ইজ নট টলারেবল, টলারেট করা যায় না সেগুলো মানে শুনে। তো তখন তাকে একদম ভদ্রভাবে তাকে সেই জিনিসটা রিপ্লাই দিয়ে দেওয়া হয়, মানে উইদিন মানে নিজের ভদ্রতাটা মেপে রেখে রিপ্লাই দেওয়াটা দরকার আছে। কাস্টমার সে আমার এট দ্য এন্ড অফ দ্য ডে, সেটা জানতে হবে। সে আমার দোকানে এসছে, আমি তার দোকানে যাইনি, সেটা জানতে হবে। রাইট, মানে এখান থেকে আমরা কি শিখছি সেটা বড় কথা। ওনার স্টোরি, ওনার গল্প থেকে আমরা কি শিখছি? ওনার গল্প থেকে আমরা এটাই শিখছি যে যতই অ্যাডভার্স সিচুয়েশন আসুক ব্যবসাতে, তোমাকে মাথা ঠান্ডা রেখে সেটাকে ডিল করতে হবে, এটা বড় কথা, তাই তো? যেমন অনেক লোক, আপনার ফর এক্সাম্পল বলছি, অনেক লোকে বলে যে আপনার মিষ্টির দাম তো বেশি কেন, তো আমি তখন তাকে ক্লিয়ার কাট অনেক লোককে বলেও দিই যে ক্লিয়ার কাট যে আমার এখানে যে এসিটা আছেন সেটা আপনি ইউজ করছেন, অ্যাভেল করছেন, আমার এখানে যে কোয়ালিটি অফ স্টাফ রেখেছি তাদেরও স্যালারি, আমাকে স্যালারি কোনোদিন কম হয় না, স্টাফের স্যালারি আমাকে প্রত্যেক বছর অন্তত ইনক্রিমেন্ট দিতেই হবে স্টাফেদের, না স্টাফেরা টিকবে না, কাজ করবে না, চলে যাবে। স্টাফেদেরকে অনেক বেনিফিটস দিতে হয়। এবারে আমরা ভাবছি যে রিসেন্টলি ইনসেন্টিভ সিস্টেম স্টার্ট করার কথা, যেখানে স্টাফেরা যদি ভালো বিক্রি করে তো তাদেরকে আমরা রিটার্নস দেবো তার জায়গায়। বাহ, সেটাও তো মানে মিষ্টির ব্যবসাতে এটা তো মানে এটাও একটা ভেবেছি আমরা, স্কিম আছে, এখন যতদিন না হয়ে যাচ্ছে সেটা এখন বলা যাবে না। তো ইনসেন্টিভটা যদি স্টার্ট করা যায়, স্টাফেরাও খুশি আর মোটিভেটেড হবে যে হ্যাঁ আমরা যদি আজকে খিদেটা বাড়ানো দরকার আছে, যে আমরা যদি ভালো বিক্রি করি আমাদের রিটার্ন পাবো সেটা আজকে। বাহ, এটা তো দারুণ ইনসেন্টিভ স্কিম ইন দা মানে আমি বলবো না ফুড সেক্টর, আমি বলবো মিষ্টি সেক্টর, মানে সুইট সেক্টরে ইনসেন্টিভ স্কিম, এটা দারুণ একটা মানে এটা যদি চালু করতে পারি খুবই ভালো আছে। ইউ হ্যাভ টু ইউনিক, সব দিনই ইউনিক থাকা ভালো, যে ইম্প্রোভাইজ এন্ড ইউনিক, দিস আর দ্য টু ওয়ার্ডস। ইউনিক আর ইম্প্রোভাইজ করাটা খুব ইম্পর্টেন্ট আছে। বলি না, যত আমাদের যে স্টালওয়ার্ডসরা আছে তাদেরকে দেখে দেখে শেখা উচিত যে তারা কিরকম ভাবে বড় ব্যবসা বড় করেছে। হিংসে করে কোনো লাভ হবে না, হিংসে করে কোনোদিন ব্যবসা বড় করা যায় না, কোনো করাও যাবে না। লোককে দেখে শিখে নিয়ে সেটা চেষ্টা করে ইমপ্লিমেন্ট করা নিজের ব্যবসা, কাজ হবে তার। আচ্ছা ঋষভ বাবু, আপনারা কি কম্পিটিটিভ ওয়ে অফ বিজনেসে প্রেফার করেন না কোলাবোরেটিভ ওয়ে অফ বিজনেস প্রেফার করেন? দুটোরই যেমন অ্যাডভান্টেজ, কম্পিটিশন থাকাটা আমার মনে হয় হেলদি কম্পিটিশন থাকাটা ইম্পর্টেন্ট আছে, বিকজ ওটা না চাগিয়ে রাখে একটা মানুষকে নতুনত্ব কিছু করা। যদি কম্পিটিশন না থাকে তাহলে ব্যবসা করতে ইচ্ছে করবে না। আপনি যেমন জিজ্ঞেস করছিলেন যে কম্পিটিটিভ না মানে কোলাবোরেটিভ,
আমাকে সাপ্লাই চ্যালেঞ্জেসের কথা, দেয়ার আর আদার সার্টেন চ্যালেঞ্জেস, সাপ্লাই ইন্টারনাল, যেগুলো ইন্টারনাল প্রবলেমস সেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস ব্যবসা। সাপ্লাইয়ের চ্যালেঞ্জেস আছে অনেক, আমাদের তো মিষ্টির ব্যবসা, আমাদের ডেলি ছানা চিনি দুধ এগুলো তো ডেলি আসে, তো ওদেরকে একটা টাইম ছিল যে রেগুলার পেমেন্ট হতো, এখন সেটাকে এক সপ্তাহ অন্তর অন্তর পেমেন্ট করি। তো সেইগুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছে পারে, অনেক টাইমে হয় না, মানে 7 দিনের দিনে তো কথার কথা রাখতে পারলাম না কোনো কারণে, হতে পারে কিছু প্রবলেম আছে বা দেয়ার ইজ সাম, তো অনেক টাইম এরকম হয় তো মাল বন্ধ করে দিল বা মালের কোয়ালিটি খারাপ করে দিল হঠাৎ করে, ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। ওই জন্য সাপ্লায়ারদেরও একটা চ্যালেঞ্জেস আছে, কিন্তু যদি আপনি টাইমে ঠিকঠাক ভাবে ফান্ড অ্যারেঞ্জ করে দিতে পারেন ওদেরকে, দে ক্যান ডিটোরিয়েট দ্য কোয়ালিটি। সাপ্লায়ারদেরকে খুশি রাখা, মহাজনদের খুশি রাখা খুব ইম্পর্টেন্ট আছে, টাইম টু টাইম পেমেন্ট করা, ডিউসটাকে কম রাখা, এমনি ব্যালেন্সে রাখাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা জানি অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইজ ইকুয়াল টু ইনকাম, যেটা ব্যালেন্স শিট বলে, এই ব্যালেন্স শিটের মতন ব্যবসাটাকে মেনটেন করে যেতে হয় ব্যালেন্স শিটের মতো। সাপ্লায়ারদেরও মানে খুশি রাখলে, ওদেরকেও যদি ঠিকঠাক ভাবে ঠিক টাইমে পেমেন্ট গুলো ক্লিয়ার করা যায়। আমার কাছে একটা জিনিস আছে, আমি যে সাপ্লায়ারকে নিয়ে আসি ওয়ার্ড অফ মাউথ রাখার আমি পুরো ফুল চেষ্টা করি। আমি বলবো না যে আমি রেখেছি ওয়ার্ড অফ মাউথ, মিথ্যে কথা বলে লাভ নেই, দেয়ার আর টাইমস আই ফেলড টু কিপ দ্য কমিটমেন্ট, বাট মোস্ট অফ দ্য টাইমস আই ট্রাই টু কিপ দ্য কমিটমেন্ট অ্যান্ড ডু ইট অন টাইম অ্যাজ পার ওয়ার্ডস। এটা রাখা ইম্পর্টেন্ট আছে, তাহলে সাপ্লায়ার কি পরে যখন দরকার পড়বে এমার্জেন্সি টাইমে, কোন দিন কি দরকার পড়ে গেল হঠাৎ করে, সামনে পয়লা বৈশাখ আছে ভেবে 10 দিন আগে আমার বাক্স অর্ডার দেওয়া হয়নি ফর এক্সাম্পল, ইফ আই কিপ গুড রিলেশন উইথ দ্যাট সাপ্লায়ার, সে আমাকে 10 দিনের মধ্যে 5 দিনের মধ্যে সেটা দিয়ে দেবে মালটা, কমসা ভরসা আছে যে পেমেন্ট আজ না হলে কাল পেয়ে যাবো এই লোকটার থেকে, পেমেন্ট হিস্ট্রি ভালো আছে। ওকে, তার মানে সাপ্লায়ারও একটা সাপ্লায়ার ইজ ইম্পর্টেন্ট, কিপিং দ্য র মেটেরিয়াল সাপ্লাই, ছানা চিনি দুধ এইগুলোতে মেন জিনিস, এগুলো আমাদের এগুলোকে ঠিক রাখা খুব ইম্পর্টেন্ট আছে এই সাপ্লায়ারদের। তার মানে সাপ্লায়ারটাকেও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা আবার গৌতম বাবুকে পেয়ে গেছি। গৌতম বাবু বিশেষ করে এসেছে আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য। এই যে অ্যাডভাইস, ওনার এত বছরের এন্টারপ্রেনিউরিয়াল অভিজ্ঞতার যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইস দেওয়ার জন্য। তো গৌতম বাবু, আপনি একটু আমাদের শ্রোতা বন্ধুদেরকে, ইউথদেরকে আপনার একটু অ্যাডভাইস দিন, যারা ব্যবসাতে নতুন আসতে চলেছে বা যারা ফ্যামিলি বিজনেস করছে, ইউথরা, তাদের জন্য একটু অ্যাডভাইস। নতুন প্রজন্ম ব্যবসাতে যদি আসতে পারে তো এর থেকে ভালো জিনিস হয় না, সম্পূর্ণ নিজের স্বাধীনতা, এমপ্লয়ি যতই টাকাই মাইনে পাক সে এমপ্লয়ি, কিন্তু একটা নিজের ব্যবসা নিজের ব্যবসাতে যেমন অনেক হেডেক আছে, অনেক রিস্ক আছে, সবকিছু যদি গ্রহণ করতে পারা যায় তো নিজের ব্যবসা থেকে ভালো কিছু নেই। আর ব্যবসায় যদি করতে চায়, ব্যবসাতে রিস্ক তো অবশ্যই আছে, কিন্তু রিস্ক নিলে গেনও আছে, একটা সমাজে একটা নিজস্ব পরিচিতি, নিজের একটা আলাদা ব্র্যান্ড, এবং ব্যবসার মধ্যে যে আনন্দ আছে সেটা একটা অন্য আনন্দ। কিন্তু সবচেয়ে বড় কথা ব্যবসাতে প্রথম কথা রিস্ক, সেকেন্ড কথা প্রচুর পরিশ্রম। যদি এই দুটো মানসিকতা নিয়ে রাখতে পারে যে আমি পরিশ্রম করবো, খাটবো, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় জীবন থেকে ব্যবসা করতে হলে, নিজের লাইফ থেকে অনেক কিছুকে স্যাক্রিফাইস করে ব্যবসা করতে হয়। মানে চাকরিতে একটা নিরাপদ জীবন, যেমন একটা মাস শেষে মাইনে, এখানে রিস্ক আছে। তবে আমি ইয়ং মানে জেনারেশনকে বা নতুন প্রজন্মকে বলবো, ব্যবসার মতো ভালো জিনিস হয় না যদি ঠিকভাবে ব্যবসা করা যায়। মানে আনলিমিটেড, তুমি যত ইচ্ছা তুমি রোজগারের কোনো সীমা পরিসীমা থাকবে না, নিজস্ব চিন্তাধারা, নিজস্ব সবকিছুকে প্রকাশ করতে পারবে এবং এগিয়ে যেতে পারবে না, নিজের মতো করে সবকিছুকে এগিয়ে নিয়ে যেতে পারবে। পরিকল্পনা ঠিক মতো করে এগিয়ে যেতে পারলে আমার মনে হয় ব্যবসার থেকে ভালো কিছু হয় না। বাহ, তাহলে আমরা গৌতম বাবুর কাছ থেকে অ্যাডভাইস পেলাম। এবার আমরা একটু চলে যাই আমাদের ইয়াং এন্টারপ্রেনিউর ঋষভ বাবুর কাছ থেকে। ঋষভ বাবু, আপনি ইউথদেরকে একটু অ্যাডভাইস দিন, আপনার অ্যাডভাইস। ইউথদের অ্যাডভাইস আর কি লাগবে, ইউথদেরকে এটাই বলো যে জিনিসটা করছো ভালোভাবে করো। হ্যাঁ, কোনো জিনিস যদি করি সেটাকে ইন্টারেস্ট নিয়ে করে থাকলে ভালো লাগবে সেটা। মানে যখনই যেখানে যাচ্ছি, আমি যখন নিজের ব্যবসার কথাই সবসময় ভাবি যে নিজের ব্যবসা কি করে সেই জিনিসটা করা যায়। তো সেরকম সবসময় যদি সেরকম ভাবনা চিন্তা করি যে জিনিসটা করো ভালোভাবে করবো, তাহলে ব্যবসা ভালো চলতে থাকবে। এটাই একটা অ্যাডভাইস, এর চেয়ে বেশি অ্যাডভাইস আই থিঙ্ক দিও। ঠিক আছে, এটাই ঠিক আছে। তাহলে আমরা গৌতম বাবুর কাছ থেকে আর ঋষভ বাবুর কাছ থেকে অ্যাডভাইস পেলাম, এত সুন্দর সুন্দর কথা শুনলাম, আমরা শিখলাম। এই শিক্ষাটা আমরা গ্রহণ করে আমরা নিজেরাও নিজেদের নতুন ব্যবসা শুরু করব বা ফ্যামিলি বিজনেসেও এসে ব্যবসা করব। আমরা ফ্যামিলি বিজনেস ছেড়ে দিয়ে চলে যাব না, এটা একটা বড় কথা। কিন্তু এই লড়াইটাকে টিকিয়ে রাখতে হবে, এই লড়াই থেকে পিছিয়ে গেলে হবে না, আমাদের লড়াই করে মানে টিকে থাকতে হবে, নইলে তো আস্তে আস্তে সবই
চলে যাবে নিজেদের হাত থেকে। তো আমরা যে জায়গায় সেই জায়গাটাকে টিকিয়ে রাখার জন্য বাঙালিকে আরো বেশি এগিয়ে আসতে হবে, আমাদের নতুন প্রজন্মকে, যে ব্যবসা করবো, রিস্ক নেবো, পরিশ্রম করবো, জীবনে অনেক আনন্দ আছে, নিজের একটা চিন্তাধারা তৈরি করতে পারবে, নিজে একটা তৈরি করতে পারবে, সেটা অনেক বেটার। মানে চাকরি থেকে নিজের ব্যবসা করতে পারলে এর থেকে ভালো কিছু আর হয় না। আর আমি একটা ব্যবসা করব, আরো 110 জন, আরো 10 জনকে চাকরি দেবো, এটাও একটা আনন্দ যে 70টা ফ্যামিলি চলছে, কি 100টা ফ্যামিলি চলছে একটা ব্যবসা করে, সেটা তো একটা বিশাল পাওনা। তাহলে এইভাবে পাওনা যেন আমরা পাই, আর আমাদের সমাজ যেন এগিয়ে চলে, ইউথ যেন এমপ্লয়মেন্ট খুঁজে পায়, এবং শুধু চাকরিতে এমপ্লয়মেন্ট না, ব্যবসা করেও যেন এমপ্লয়মেন্ট খুঁজে পায়, সেটার দিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে, আমাদের বেকারত্বটাকে রিমুভ করতে হবে। আরেকটা জিনিস আমি বলবো, সরকারি সাহায্যটা খুব দরকার। সরকার আমাদের সেইভাবে ব্যবসাতে কোনো, মানে আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে মানে এগিয়ে আসছে না। ছোট ছোট যে ইয়াং জেনারেশন যে ব্যবসা আসবে, তার কোনো মানে একটা যে পথনির্দেশ করা বা একটা ফাইন্যান্স পে, এই সম্বন্ধে কোনো আমাদের পশ্চিমবাংলাতে কিছু নেই, যার জন্য আরো ইয়াং জেনারেশন ফান্ড জোগাড় করতে পারছে না, ব্যবসাতে এগোতে পারছে না। যাদের কাছে ফান্ড নেই, কিভাবে করবে? সেই ব্যাপারে যদি একটা মানে সরকারি কোনো সংস্থা তৈরি হয় যেখানে ইয়াং জেনারেশনকে ফান্ডের ব্যবস্থা করবে বা পরিকল্পনা দেবে ব্যবসা করার জন্য, সেটা করলে আমাদের বেটার জায়গা আবার যায় পশ্চিমবাংলা। সরকার থেকেও আমাদেরকে একটু হেল্প করতে পারবে। হ্যাঁ, আমাদের সব রকম হেল্প যেন একটু করে, অবশ্যই, ব্যবসার জন্য। একদম। তাহলে তো আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন করতে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আমাদের বেকারত্বটা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা কমবে। এটা কিন্তু মানে গভর্নমেন্টের কাছে গৌতমবাবু আবেদন, আমাদেরও আবেদন, কাইন্ডলি একটু ব্যবসার দিকে তাকাবেন, ব্যবসায়ীর দিকে তাকাবেন। থ্যাংক ইউ গৌতমবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ঋষভবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অতি মূল্যবান এবং ব্যস্ত জীবন থেকে আমাদের চ্যানেলের জন্য সময় বের করার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। ধন্যবাদ আমি আমাদের ইউটিউব চ্যানেলে আসার জন্য, নিয়ে আসার জন্য। আমরা এমনি যে এসছেন এটা খুব ভালো লাগলো। আপনারা কোনো কিছু ডিমান্ডও করেননি, আপনারা এমনি নিজে ভালোবেসে যে এসছেন, এটাই অনেক বড় ব্যাপার। আমাদের মেইন টার্গেটটাই হলো অ্যাওয়ারনেস, বাঙালি ইউথ যেন একটু ব্যবসাতে আসে, ইউথ যেন ব্যবসাতে আসে, এটাই বলব। থ্যাংক ইউ। এবার এই বলে আমার আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। আমাদের পডকাস্টে অভিশ্বাস জ্ঞান ফেসবুক পেজ এবং অভিশ্বাস জ্ঞান ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে নেবেন। এবং আমার পডকাস্ট শেষ করার আগে লাস্ট এবং আমার ট্যাগলাইনটা বলে যাই, সেটা হলো জাগো বাঙালি জাগো, নিজের জন্য জাগো, নিজের ভাষার জন্য জাগো, নিজের জাতির জন্য জাগো, নিজের দেশের জন্য জাগো, সর্বোপরি নিজের নেক্সট প্রজন্ম বা পরবর্তী জেনারেশনের জন্য জাগো, বাঙালি ব্যবসা করো। এই বলে আজকের প্রোগ্রামটা আমি শেষ করছি। নমস্কার।